নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুরজিৎ ঘোষ ও রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প, নবারুণের বিপদ ও নাগমণির অভিশাপ। গল্পের সূত্রধার ও গল্পপাঠে শুভ, তারানাথের চরিত্রে আকাশ, অন্যান্য চরিত্রে সৌরভ, প্রিয়াঙ্কা, অভিজিৎ, পৌতুষা, বর্ণিশা, কৌশিক, পার্থ, সৌম্যদীপ, নন্দিতা ও সুকন্যা। শুরু হতে চলেছে আজকের প্রথম গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নবারুণের বিপদ। সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি হয়ে চলেছে এক নাগারে। নিম্নচাপের দরুন গত দুদিন ধরে প্রকৃতির এই একই করুণ অবস্থা। এমন অসময়ে এই বৃষ্টি বড্ড বিরক্তিকর বিষয় যেন। গরম গরম খিচুড়ি আর আলুর দম খেয়ে আমি বসে বসে জানলা দিয়ে তাকিয়েছিলাম বাইরের দিকে। বৃষ্টির কারণে বাইরের পরিবেশ এখন পুরোপুরি ঝাপসা, অস্পষ্ট। বিশাল বিশাল নারকেল গাছের সবুজ কচি পাতাগুলো থেকে টপটপ করে ঝরে পড়ছে বৃষ্টির বড় বড় ফোঁটা। একটা ছোট্ট রঙিন পাখি বৃষ্টির কারণে এসে আশ্রয় নিয়েছে আমাদের জানালার ঠিক বাইরের কার্নিশের তলায়। সকাল থেকে একটিবারের জন্য সূর্যদেব তার মুখ দেখায়নি, যেন অভিমান করে রয়েছে। সমগ্র আকাশ মেঘময়। মেঘলা দিনে মন কেমন যেন উদাস হয়ে ওঠে আপনা আপনি। কোনো কাজে ঠিকঠাকভাবে মনই বসে না। একটা ভেজা মাটির গন্ধ আমার নাকে এসে ঠেকল। মনটা কেমন যেন হালকা হয়ে উঠল। বহুদিন বাদে আবার ভিজে মাটির সোদা সোদা গন্ধটা যেন ফিরে পেলাম। আমার ঘরের ভেজানো দরজা আচমকা কিছুটা ফাঁক হতেই আমি সেদিকে তাকিয়ে দেখলাম আমার ঘরে প্রবেশ করছে কিশোরী। কিশোরীকে দেখে আমার মুখে হাসির বলিরেখা ফুটে উঠল। এবার আমার দিকে তাকিয়ে বেশ তিরিক্ষি মেজাজে এসে বলল, বলি তোমার ব্যাপার কি হে? এমন বৃষ্টি বাদলার দিনে ঘরে বসে বসে কি করছো শুনি? কি আর করব, সময় যেন কিছুতেই কাটতেই চাইছে না। কোনো কাজে কোনোভাবেই মনও বসছে না। যেন এক বিরক্তিকর পরিস্থিতি। সে কি কথা? বিরক্তিকর পরিস্থিতি হতে যাবে কেন? তারানাথ তান্ত্রিকের কথা ভুলে গেলে নাকি? ঠাকুর মশাই থাকতে আমাদের আবার চিন্তা কি? এমন বৃষ্টি বাদলার ঠান্ডা আবহাওয়া তো আমাদের কাছে এক সুবর্ণ সুযোগ হে। আরে বাস, এই খুব ভালো কথা মনে করিয়েছ তো। সত্যি আমার মাঝে মধ্যে কি যে হয়, ঠাকুরমশাইয়ের কথা আমার মাথা থেকে একেবারে বেরিয়েই গিয়েছিল। চলো চলো চলো, আর অযথা দেরি করে লাভ নেই। এই সময় ছাতা মাথায় দিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা দিই। সন্ধে নামতে এখনো অল্প কিছুটা সময় বাকি রয়েছে। যাবে বলছো? বেশ, তবে তাই চলো। হ্যাঁ, অবশ্যই চলো। আমি আর কিশোরী এবার বের হলাম মঠ লেনের উদ্দেশ্যে। রাস্তা একেবারে ফাঁকা, শুনশান। দোকানদানি সব অধিকাংশই প্রায় বন্ধ বৃষ্টির কারণে। কোনো মানুষ রাস্তায় নামেনি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া। চলতি পথে একটা গুমটি মতন ছোট্ট দোকান খোলা পেয়ে তার থেকে আমি কিনে নিলাম এক প্যাকেট পাসিং শো। আমি জানি এটা ছাড়া তারানাথ তান্ত্রিকের ঠিক গল্প বলার আমেজ তৈরি হয় না। তাছাড়াও এটা আমরা দিয়ে থাকি মূলত ঠাকুর মশাইকে তার গল্প শোনানোর সাম্মানিক উপহার স্বরূপ। আমরা আবার ফের হাঁটা লাগালাম। তারানাথের বাড়ির দরজা হাট করে খোলাই ছিল। মন্থর পদক্ষেপে বাড়ির অন্দরে ঢুকে দরজাখানা ভালোভাবে বন্ধ করে দিলাম আমি। চারি প্রদীপ হাতে সন্ধ্যা দেখাচ্ছিল ঠাকুরকে। আমাদের দেখে হাসতে হাসতে সে মহা আনন্দের সাথে বলল, কি ব্যাপার কাকাবাবু, সারাদিন বাদ দিয়ে এমন 3 সন্ধেবেলায় শেষমেশ এলেন তাহলে গল্প শোনার উদ্দেশ্যে? কি করি বলো তো চারিমা, ঠাকুর মশাই আমাদের এমন অভ্যাস করে তুলেছেন যে এমন আবহাওয়ায় তার গল্প ছাড়া বড্ড ফ্যাকাশে প্রাণহীন মনে হয় গো, বুঝলে? গোটা দিনটাই কেমন যেন মাটি হয়ে যায়। আচ্ছা বেশ বেশ কাকাবাবু, অমনভাবে দাঁড়িয়ে আর ভিজতে হবে না। এবার উঠে আসুন দেখি, আমি বাবা মশাইকে ডেকে দিচ্ছি। বলছি যে তার প্রিয় 2 শ্রোতা এসেছে। কথা বলা শেষ করে চারি সত্যই প্রবেশ করলো এক কক্ষের ভিতর। আমি আর কিশোরী এবার দাওয়ায় উঠে এলাম। কি হে, এসেছো তবে তোমরা?
এসো, বসো এখানে। তারানাথের হাসি খুশি প্রাণবন্ত মুখটা দেখে আমাদের হৃদয় যেন পুলকিত হয়ে উঠল। তারানাথ আমাদের পাশে এসে বসা মাত্রই কিশোরী চরম উত্তেজনার সাথে তার দিকে তাকিয়ে বলল, না, এসে ঘরে বসে থাকার কি কোনো উপায় আছে? আপনার গল্পের মধ্যে এমন মাদকতা, এক অদ্ভুত ঘোর লুকিয়ে আছে যে এরূপ বৃষ্টি বাদলার আবহে আমাদের মঠ লেনে ছুটে আসতেই হয় ঠাকুরমশাই। কিশোরীর কথায় তারানাথ হো হো করে হেসে বেশ রসিকতার সাথে উত্তরে বলল, সত্যি কিশোরী, তুমি পারো বটে। আমার বলা কাহিনীর মধ্যে সামান্যতম কোনো মাদকতা লুকিয়ে নেই হে। ওটা আসলে তোমাদের ভালো লাগা, ভালোবাসা। মানুষ আসলে বারবার গল্প শুনতে ভালোবাসে। তবে আমি তোমাদের যেগুলো বলি সেগুলো প্রতিটাই আমার অতীত জীবনে বাস্তবে ঘটা এক একটি সত্য ঘটনা। সেগুলিকে নিছক কল্পনা প্রসূত গল্প বলা চলে না। আমি কিন্তু তাহলে ভারী রেগে যাব হে। বিশ্বাস অবিশ্বাস এবার না হয় তোমাদের ব্যাপার। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আমি বললাম, এই ওর কথা বাদ দিন তো ঠাকুরমশাই, আপনি বরং একখানা গল্প শোনান দেখি। আমার কথা থামতেই কিশোরী ফের মুখ খুলল। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কোনোদিন এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যেখানে আপনি জয়লাভের পরিবর্তে পরাজিত হয়েছিলেন? কোনো সমস্যা সফল করার উদ্দেশ্যে সেখানে গিয়ে অসফল হয়ে ফিরে এসেছিলেন? কিশোরীর কথায় তারানাথ চক্রবর্তীর মুখটা বেশ গম্ভীর হয়ে উঠল নিমেষে। তিনি উদাসী দৃষ্টিতে তাকিয়ে থাকলেন বাইরের দিকে। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে পুরোপুরিভাবে। সঙ্গে হয়ে চলেছে মুষলধারে বৃষ্টিপাত আর অবিরাম শীতল ঝোড়ো বাতাসের আনাগোনা। অন্ধকারের কারণে চারপাশ ভালোভাবে মোটেও দেখাও যায় না। কখন যেন চারি এসে একটা ছোট্ট কুপি রেখে গেছে। আমরা তারানাথের কথা এতটাই মন প্রাণ দিয়ে শুনছিলাম তা খেয়ালই করিনি। মৃদু উজ্জ্বল আলোয় সামান্য আলোকিত হয়ে উঠেছে চতুর্দিক। কেমন যেন একটা আধি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে তারানাথের গৃহে। মনে হচ্ছে যেন অতল পাতালপুরী থেকে শত শত প্রেত একসাথে উঠে আসতে চাইছে সেথায়, কিংবা আমাদের চারপাশে অদৃশ্য বাতাসের মধ্যে গায়ে গা মিলিয়ে ঠিক আমাদের মতোই এক মনে গল্প শুনতে বসেছে কোনো এক অশরীরী আত্মা। তারানাথ এবার শুকনো গলায় খানিক নীরস বদনে বলল, একবার নয়, বেশ কয়েকবার এমনটা হয়েছে হে। সফল হবার বদলে সেসব বারে ব্যর্থ হয়ে আমায় ফিরে আসতে হয়েছে। আজ শুনবে নাকি সেরকম একটা ঘটনার কথা? হ্যাঁ, আসলে একটা ঘটনার কথা আচমকা খুব মনে পড়ে গেল তোমাদের কথায়। আমি দেখলাম এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগটা মোটেও হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক কাজে লাগাতেই হবে। আমি তাই এক মিনিটও সময় ফালতু অপচয় না করে বললাম, অবশ্যই শুনব। আপনি বলুন তো ঠাকুরমশাই, কি ঘটেছিল সেবার, যার কারণে আপনার মতন মানুষকেও ব্যর্থ হতে হয়েছিল? সত্যের জয় চিরকালই হয়ে এসেছে। শত শত মিথ্যে দিয়েও কোনো একটি কঠিন সত্যকে চাপা দেওয়া যায় না। সত্য আসলে সদ্য প্রস্ফুটিত শতদলের ন্যায়। একদিন না একদিন তার সকল পাঁক, সকল কাদা ঠেলে উঠে আসবেই উপরিভাগে, সকলের জনসমক্ষে, এবং প্রস্ফুটিত পদ্মপাপড়ির মতোই একটু একটু করে মেলে ধরবে সবটা। কিশোরী বেশ মুগ্ধতার সাথে বলল, আহা ঠাকুরমশাই, সত্যি কি দারুণ ব্যাখ্যা করলেন আপনি। সত্যতা নিয়ে আপনার এই ব্যাখ্যা শুনে মন যেন ভরে গেল একেবারে। আমি এবার সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে দিলাম ঠাকুর মশাইয়ের দিকে। তিনি প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সেটা হাত বাড়িয়ে তুলে নিলেন। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে মনের সুখে তৃপ্তি করে লম্বা লম্বা টান দিয়ে তামাক সেবন করতে লাগলেন। অন্ধকারের মধ্যে সিগারেটের সাদাটে ধোঁয়া কেমন যেন রহস্যময় করে তুলল সমগ্র জায়গাটা। আমি বুঝলাম ঠাকুরমশাই এবার তার গল্পে সরাসরি প্রবেশ করতে চলেছেন। সেবার নানান অজানা জায়গা ঘুরে
বেশ কয়েক মাস একটানা বাইরে কাটিয়ে আমি বাড়ি ফিরে এলাম। মায়ের কথা বারে বারে খুব মনে পড়ছিল। পরিবারের সকলের প্রতি কেমন যেন একটা টান অনুভব করছিলাম। বাড়িতে এসে কয়েকটা দিন একটু বিশ্রাম নেওয়ার পর একদিন সকালে আমি বাইরের বাঁশের মাচায় বসে দু চোখ ভরে দেখতে লাগলাম গ্রামীণ দৃশ্যপট। আমার সম্মুখে সুদূর প্রসারী বিঘের পর বিঘে জমি জুড়ে বিশাল ধানের ক্ষেত, মাথার উপরে একটি বিশাল বড় শিরীষ গাছ, দূরের একটা মস্ত বাঁশঝাড় নুইয়ে পড়েছে ছোট্ট ডোবাটার মধ্যে। একটা মাছরাঙা পাখি অনেকক্ষণ যাবৎ তীক্ষ্ণ দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে জলের দিকে মৎস্য শিকারের আশায়। দুটো বক ছোট্ট শুকনো নালাটায় নেমে কয়েকটা চুনোপুঁটি মাছ ধরে মহা আনন্দে খেতে ব্যস্ত। বাতাসের মধ্যে কেমন যেন একটা নির্মল স্বচ্ছ ভাব। এখনকার দিনের মতো এমন দূষিত ছিল না তখনকার হাওয়া। বুঝলে হে কিশোরী, তখন বড্ড বিশুদ্ধ ছিল পৃথিবীর জল বাতাস, বুক ভরে শ্বাস নেওয়া যেত। গ্রাম বাংলা আমার বরাবরই খুব প্রিয়। সুদূর বিস্তৃত ধান ক্ষেত, রাঙামাটির রাস্তা, কুঁড়ে ঘর, খড়ের পালুই, গোশালা আমার বড্ড কাছের, বড্ড আপন। সে যাই হোক, তা আমি বসে আছি, ঠিক এমন সময় আমার চোখ পড়ল সামনের সরু রাস্তাটার দিকে। দেখলাম এক যুবক আমার দিকেই এগিয়ে আসছে হনহনিয়ে। যুবকটিকে দেখে ভারী চিন্তিত ও উদ্বিগ্ন লাগলো আমার। মনে হলো সে যেন হাজারো চিন্তায় অথই সমুদ্রে ডুবে গেছে পুরোপুরি। তার মাথার চুল সম্পূর্ণ উস্কো খুস্কো। তাকে দেখে সহজেই বোঝা যায় দীর্ঘদিন মাথায় তেলের ছোঁয়া পড়েনি। চুল সহ শরীরে সামান্যতম যত্নটুকু নেয়নি সে। চোখের তলায় কালো কালি পড়ে গেছে। চোখ দুটো কেমন যেন ঢুলু ঢুলু। মনে হয় কয়েক রাত বিনিদ্র যাপন করেছে সে। শরীর শীর্ণকায়, পরিষ্কার দুর্বলতার লক্ষণ। পরনে একটা ধুতি আর ফতুয়া। যুবক আমার কাছে এসে থমকে দাঁড়ালো। কাঁপা কাঁপা ভাবে দুই হাত একত্রে জড়ো করে বলল, নমস্কার, নমস্কার, আমি নবারুণ সরকার। আপনি আপনি কি তারানাথ, মানে তারানাথ তান্ত্রিক? আমি তার দিকে অপলক দৃষ্টিতে কিছুটা সময় তাকিয়ে রইলাম। খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে উত্তরে বললাম, আগে হ্যাঁ, আমি তারানাথ তান্ত্রিক। কিন্তু কেন, কি হয়েছে? তাছাড়াও তোমাকে এতটা দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে কেন? আমি আমার নিজের পরিচয় দেওয়া মাত্রই সে আমার চরণ যুগল ধরে আকুলি বিকুলি করে কেঁদে উঠল। তার চোখ মুখে আমি দেখলাম স্পষ্ট অসহায়তার ছাপ। ভয় যেন ধীরে ধীরে গ্রাস করল তাকে। সে আমার দিকে মুখ তুলে খানিকটা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলল, আমায় আমায় বাঁচান ঠাকুরমশাই, যে করেই হোক আমায় বাঁচান। আমি জানি আপনি ছাড়া আমায় আর কেউ বাঁচাতে পারবে না, তাই তো বহুদূর থেকে পাগলের মতো হন্যে হয়ে ছুটে এসেছি আপনার কাছে। আমার এই ঘোর বিপদের হাত থেকে মুক্তি দিন, যে কোনো উপায়, ব্যাস এইটুকুই আমার কাম্য, আমায় মুক্তি দিন। ছেলেটি যে অতিরিক্ত মাত্রায় ঘাবড়ে গিয়েছে তা তার আচরণ দেখেই বোঝা যায়। আমি তাকে শান্ত হতে বলে বললাম, তুমি আগে একটু ধীর স্থির হও হে, একটু শান্ত হয়ে বসো, তারপর খোলসা করে খুলে বলো সবটা। এমন খাপছাড়াভাবে বললে আমার পক্ষে যে কোনো কিছুই বোঝা সম্ভব হবে না। তুমি আমার পায়ের কাছ থেকে ওঠো দেখি, আমার পাশটিতে এসে একটু বসো আগে। নবারুণ এবার মাটি থেকে উঠে দাঁড়ালো। রাস্তার ধুলো ঝেড়ে এসে বসলো আমার পাশটায়। বলল, বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে কেউ যেন ঘোরাফেরা করছে। আপনি বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি এক বর্ণ মিথ্যে বা আজগুবি কোনো কথা বলছি না।
এ ধারণা আমার একদিনে কিংবা রাতারাতি জন্মায়নি। কিছুদিন ধরে লক্ষ্য করে আমি খুব ভালোভাবে টের পাচ্ছি এক অতি লৌকিক অদৃশ্য সত্তার উপস্থিতি। আমার বারে বারে মনে হচ্ছে কেউ একজন সব সময় তার তীক্ষ্ণ দুই চোখ দিয়ে আমাকে দেখে চলেছে সর্বদা। আমার প্রতিটা কার্যকলাপ সে যেন মেপে চলেছে প্রতিনিয়ত। না পারছি আমি শান্তিতে খাবার কিছু মুখে তুলতে, আর না পাচ্ছি দু চোখের পাতা এক করতে। কতদিন যে রাতে ঘুম হয়নি তা আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুরমশাই। দু চোখ জুড়ে ঘুম নেবে এলেই মনে হয় কেউ যেন খুব সন্তর্পণে এসে দাঁড়ালো ঠিক আমার মাথার উল্টো দিকে, কিংবা চেরা ঠোঁটের গাল ভরা হাসি নিয়ে ঝুঁকে পড়লো আমার মুখমণ্ডলের দিকে। তার শৈত্যপ্রবাহের মতো শীতল নিঃশ্বাস আমার দেহে এসে মিশে যায়। আপনি হয়তো আমার কথা খুব একটা বিশ্বাস করছেন না, কিন্তু আমি আপনাকে একেবারে শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে সত্যিই কোনো অদৃশ্য অশুভ শক্তি আমার পিছু নিয়েছে। এবার যা করার তা আপনাকেই করতে হবে। সেই অদৃশ্য শক্তি যে আসলে কে, সে কেন আমার কাছে আসছে এবং তাকে বিনাশ করার উপায় তা খুঁজে বার করতে হবে ঠাকুরমশাই, আপনাকেই। আচ্ছা আচ্ছা নবারুণ, তুমি এত বেশি ভয় পাচ্ছ কেন? সেই অশুভ শক্তি কি তোমার ক্ষতি করবার চেষ্টা করেছিল কোনো দিন? আমার এই প্রশ্ন করা মাত্রই দেখলাম ছেলেটার মুখ অলিখিত সাদা পত্রের ন্যায় বিবর্ণ হয়ে গেল। থমথমে ধরা গলায় সে বলল, আপনার কাছে কোনো কিছুই গোপন করব না ঠাকুরমশাই, তাহলে হয়তো আপনার কাজে ব্যাঘাত ঘটবে। ওই অশরীরী আত্মা 2-3 বার আমাকে চেষ্টা করেছিল নানানভাবে হত্যা করা, 2 বার গলা টিপে আর 1 বার ওপর থেকে ঠেলে ফেলে দেওয়ার। কিন্তু ভাগ্যক্রমে বা ঈশ্বরের কৃপায় কয়েকবার সাক্ষাৎ মরণের হাত থেকে বেঁচে গেছি আমি। কিন্তু এভাবে আর কতদিন চলা সম্ভব? এরকম চলতে থাকলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবো আমি? একদিন না একদিন সে সত্যি আমায় মেরে ফেলবে। তাই তো এই মহাকালান্তক বিপদ ভঞ্জনের আশায় আমাকে ছুটে আসতে হয়েছে এখানে। আপনি ব্যতীত আমি কাউকেই আর ভরসা করতে পারছি না ঠিকঠাকভাবে। ঠাকুরমশাই আপনি আমায় বাঁচান দয়া করে। ওই শয়তান আত্মাকে ধ্বংস করে দিন চিরতরের জন্য। বাঁচান ঠাকুরমশাই, বাঁচান। আমি এবার 2 চোখ বন্ধ করে একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মন্ত্রপাঠ সমাপ্ত হতেই ধীরে ধীরে চোখ খুলতেই যা দেখলাম তাতে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। বুকটা কেমন যেন ধড়াস করে লাফিয়ে উঠল তিলকের মধ্যে। তারানাথের এমন ধারা কথা শুনে কিশোরী ধৈর্যহীন হয়ে পড়ল। টান টান উত্তেজনার সাথে চক্ষুদ্বয় বিস্ফারিত করে সে বলল, কেন ঠাকুরমশাই, আপনার অমন অবস্থা হওয়ার কারণ কি? চোখের পাতা খুলতেই কি এমন দেখলেন আপনি? কি দেখলাম জানো? দেখলাম আমাদের ঠিক সামনের বাঁশঝাড়ের আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে আরও একটা জমাট বাঁধা অন্ধকার। অমর দিনের বেলায় খটখটে আলোতেও একটা গাঢ় ভাসমান অন্ধকার এসে হাজির হয়েছে সেটায়। অন্ধকারটার বিশেষ কোনো অবয়ব বা আকৃতি আমার চোখে ধরা পড়ল না, কেবলমাত্র 2টি আগুনের বলয়ের মতন গনগনে চোখ যেন নজরে পড়ল আমার। সারা শরীর শিউরে উঠল। ওই অন্ধকারটা যে আসলে কি তা আমার থেকে ভালো আর কেউই জানে না বোধ হয়। ওটা আদতে একটি অতৃপ্ত প্রেত আত্মা, বা বলা ভালো নবারুণের কথায় যে আত্মা তাকে শয়নে স্বপনে দেখা দিচ্ছে, যে আত্মা তার ছায়া সঙ্গী হয়ে উঠেছে। যদি আমি খুব ভুল না করি তবে এসেই তার পিছু নিয়ে হাজির হয়েছে আমার এখানেও। অতৃপ্ত আত্মাটি যেন আমার দিকে তাকিয়ে ফুঁসে উঠছিল প্রবল ক্রোধে। আমি সেদিকে আর বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না। আমার বুকের মধ্যে কেমন যেন একটা তোলপাড় শুরু হয়েছিল ততক্ষণে। যতটুকু সাহসের ভাণ্ডার ছিল আমার অভ্যন্তরে তার সবটুকু যেন ক্ষইতে শুরু করেছিল এক ধাক্কায়। আমি চোখ ফিরিয়ে
নবারুণের দিকে তাকিয়ে বললাম, নবারুণ, সেই আত্মা কিন্তু একটিবারের জন্যেও তোমায় চোখের আড়াল করেনি। তুমি যে আমার এখানে এত দূরে এসেছো, সেও কিন্তু তোমার পিছু পিছু হাজির হয়েছে এখানে। আমি তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। সামনের বাঁশ গাছ তলায় সে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে। এ কথা বলা মাত্রই ছেলেটা মারাত্মক রকমের ঘাবড়ে গেল। তার মুখ দিয়ে একটা প্রবল চাপা আর্তনাদ বেরিয়ে এলো। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। তার অবস্থা হয়ে উঠল রীতিমতো আশঙ্কাজনক। আমি ঘর থেকে কিছুটা পানীয় জল এনে তাকে দিতেই ঢকঢক করে সবটুকু জল খেয়ে খানিকটা স্বস্তি বোধ করলো সে। কিন্তু তার চোখ মুখ থেকে সেই ভয়ের ভাবটা মিলিয়ে গেল না একেবারেই। নবারুণ একটা শুকনো ঢোক গিলে আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে ভারী করুণ গলায় আবেদনের সুরে বলল, এবার এবার কি হবে ঠাকুরমশাই? আমার কি করণীয় অবস্থায়? এমন বিপদের মুখে দাঁড়িয়ে আপনি কিছু একটা করুন দয়া করে। আমাকে তোমার বাড়ি যেতে হবে, ভালোভাবে উপলব্ধি করতে হবে সমস্যার মূলে লুকিয়ে থাকা কারণটি আসলে ঠিক কি। বেশ তো ঠাকুরমশাই, তাহলে তো আমি খুবই উপকৃত হই। আপনারই ঋণের কথা আমি কোনোদিন ভুলবো না। আপনি কেবল আমাকে আজীবনের মতো রেহাই দিন এই অতৃপ্ত আত্মার থেকে। ঠাকুরমশাই, তাহলে আপনি নবারুণের সাথে তার গ্রামে গেলেন? হ্যাঁ, না গিয়ে কি আর কোনো উপায় ছিল? কোনো মানুষ বিপদের সম্মুখীন হয়েছে এ কথা আমি একবার শুনলে তাকে সাহায্য করাই ছিল আমার একমাত্র প্রধান কর্তব্য। আমি আর নবারুণ মিলে সত্বর রওনা দিলাম তার গ্রাম মধুপুরের উদ্দেশ্যে। মধুপুর এসে তার বাড়িতে প্রবেশ করতেই আমি টের পেলাম একটা মোটকা বিশ্রী চাপা কটু গন্ধ। বুঝলাম আমাদের সঙ্গে সঙ্গে সেই অশরীরী আত্মাও চলে এসেছে এখানে, এই বাড়িতে। আমি মনে মনে স্থির করলাম এই বাড়ির চারপাশ আমায় একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। এই অশুভ শক্তির উৎপত্তি স্থল আসলে ঠিক কোথায়, কোনখানে। সামান্য কিছু আহার করে একটু বিশ্রাম নেওয়ার পর নবারুণ তার পরিবারের বাকি সকল সদস্যদের সাথে আমার পরিচয় করিয়ে দিল। খানিক বিশ্রামের পর আমি নবারুণকে একটি কক্ষে একাকী ডাকলাম। নবারুণ এসে বসল আমার সম্মুখে। আমি তার দিকে চেয়ে থাকলাম কেবল। কিছুটা সময় পর সে মারাত্মক ভয়ে ভয়ে নিজের দুই পাশ ও সামনে পিছনে দেখে বলল, ঠাকুরমশাই, ওই প্রেতাত্মা কি এখনো রয়েছে আমার চারপাশে? আপনি দেখতে পাচ্ছেন? আমি তার এ প্রশ্নের জবাবে বললাম, আমার চোখে অন্তত তেমন কিছু এখন ধরা পড়ছে না, তবে এটুকু ব্যাপারে আমি নিশ্চিত যে সে এক মুহূর্তের জন্যও তোমাকে চোখের আড়াল হতে দেবে না। আচ্ছা নবারুণ, আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে, তার ঠিকঠাক উত্তর দিতে হবে তোমায়। তোমার উত্তরের উপর নির্ভর করে আছে অনেক কিছু, এমনকি তোমার ভবিষ্যৎ। হ্যাঁ ঠাকুরমশাই, বলুন না, কি জানতে চান আপনি? আমি আপনাকে কথা দিচ্ছি, ইষ্ট দেবতা নামে দিব্যি কেটে বলছি, যতটুকু জানি তার সবটা ঠিকঠাকভাবে উত্তর দেব। এতটুকু বাড়িয়ে বলবো না আপনাকে। আচ্ছা নবারুণ, ভালো করে ভেবে বলো তো ভাই, অতীতকালে এমন কোনো ঘটনা ঘটেছিল এই বাড়িতে যার কারণে এই স্থান হয়ে উঠেছে অভিশপ্ত? কিংবা তুমি কি নিজের অজান্তে কোনো মানুষের চরম ক্ষতি করে ফেলেছিলে, যার জন্য সেই নিরীহ মানুষটির প্রেতাত্মা তোমার পিছনে লেগেছে মৃত্যুর পর প্রতিশোধের আশায়? আমার কথায় কেমন যেন থতমত খেয়ে গেল নবারুণ। সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমি তাকে হুট করে এমন ধারা একটা প্রশ্ন করে বসবো। যতটা পরিমাণ স্বাভাবিক গলায় সে বলল, আগে না ঠাকুরমশাই, আমার অন্তত তেমন কোনো ঘটনার কথা মনে পড়ছে না। নবারুণের কথা শুনে আমি সত্যিই বেশ দুশ্চিন্তার মধ্যে পড়লাম। এই সমস্যার কোনো কুল কিনারা খুঁজে পেলাম না সেই মুহূর্তে।
এবার নবারুণের দিকে তাকিয়ে বললাম, বেশ, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। গোটা বিষয়টা আমাকে একটু ভালোভাবে ঠান্ডা মাথায় ভাবতে দাও। বিশেষ প্রয়োজন বুঝলে আমি একবার ধ্যানে বসবো, দেখি দেবী আমায় কি সাহায্য করেন। এখন কেবলমাত্র তিনিই যা ভরসা। আচ্ছা, বেশ ঠাকুরমশাই, আমি তাহলে এখন আসছি। কোনো দরকার হলে আমায় খবর দেবেন কিন্তু। আর আমার শরীরটাও বেশ ক্লান্ত লাগছে, আমার একটু বিশ্রামের একান্ত প্রয়োজন। এ কথা বলে নবারুণ গৃহ থেকে বেরিয়ে গেল। আমি উদাসী দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে মন্থর গতিতে তার চলে যাওয়া দেখছিলাম। এক সময় দিনের আলো ফুরিয়ে ক্রমে সন্ধ্যার আঁধার এলো তিলে তিলে। বাইরের বৃষ্টিটা ঝমঝমিয়ে আরও কয়েক গুণ বেড়েছে মাত্র এই কিছু অল্প সময়ের মধ্যেই। প্রকৃতি কেমন যেন একটা ধ্বংসময়ী ক্ষতিকারক রূপ নিয়েছে, এমন একটা ভাব যেন সব কিছু ছারখার করে দেবে, সে ধ্বংস করে দেবে জন্ম জন্মান্তরের মতো। বৃষ্টির ঝাপটা এসে আমাদের গায়ে লাগতেই আমি আর কিশোরী একটু জড়সড়ো হয়ে কাছাকাছি গা ঘেঁষে বসলাম। একটানা অনেকক্ষণ গল্প বলার পর তারানাথ তান্ত্রিক কিছুটা বিরতি নেওয়ার জন্যই বলে উঠল, তোমরা একটু বসো হে, আমি একবার ভিতর বাড়ি থেকে ঘুরে আসি। আমার গড়গড়াটা মনের সুখে পছন্দ মতন সেজে আনি। ওটা ছাড়া বড্ড ম্যাড় লাগছে গল্পের আসর। তামাক সেবন করিনি বেশ অনেকক্ষণ, মনটা থেকে থেকেই কেমন যেন তামাক তামাক করছে। চারিমা, কাকাবাবুদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর দেখি। এমন ঠান্ডার দিনে গরম চা খেতে মন্দ লাগবে না। আর একটাও বাক্য ব্যয় না করে উঠে পড়লেন তিনি। খানিকক্ষণের মধ্যে চারি এসে রেখে গেল 2 পেয়ালা চা। তার মুখে সৌজন্যমূলক হাসির বলিরেখা বিদ্যমান। তেল চুপচুপে অনেকটা মুড়ি মাখা, সাথে মরিচ লবণ অঙ্কুরিত ভিজে ছোলা। কিশোরী আর আমি গরম চায়ের কাপে সামান্য ফু দিয়ে তাতে লম্বা লম্বা চুমুক বসাতে লাগলাম। মিনিট 10 অতিক্রান্ত হওয়ার পর তারানাথ তান্ত্রিক পুনরায় এলেন বারান্দায়। এবার তার হাতে ধরা একখানা গড়গড়া। গড়গড়া থেকে খুব মিহি সাদা ধোঁয়া মসৃণভাবে বহির্ভূত হয়ে মিশে যাচ্ছে শূন্যের মাঝে। ধোঁয়ার মধ্যে তারানাথ তান্ত্রিকের মুখখানি কেমন যেন রহস্যময় দেখালো। আমাদের একেবারে সন্নিকটে এসে তিনি বসলেন। তারপর গড়গড়ায় একটা লম্বা টান দিয়ে বাতাসে কিছুটা ধোঁয়া ছেড়ে ফের নিজে থেকে গল্প বর্ণনা করার মধ্যে প্রবেশ করলেন। সেদিন প্রায় মধ্যরাতে আচমকা ঘুমটা ভেঙে গেল। কিসে যেন একটা অদ্ভুত বিদঘুটে শব্দ কানে এসে ঠেকল। চোখের পাতা খুলে কনুয়ে ভর দিয়ে বিছানার মধ্যে উঠে বসলাম। শব্দটা কিন্তু আর হচ্ছিল না, থেমে গিয়েছিল পুরোপুরিভাবে। কিন্তু আমি ভেবে পেলাম না ঠিক কিসের আওয়াজে আমার গভীর ঘুম এমনভাবে ভাঙল। জানলার দিকে চোখ যেতেই দেখলাম আধো খোলা জানলার ধার ঘেঁষে বসে আছে একটা কালো কুচকুচে বেড়াল। রাতের অন্ধকারে ওকে আলাদাভাবে বোঝা যায় না, কেবল বাইরে যেটুকু চাঁদনি আলো জানালা গলে এসে তার পিঠে পড়েছে সেটুকুও যেন পিছলে যাচ্ছে ওর লোমশ শরীরে স্পর্শে। প্রাণীটার সবজেটে দুখানি লম্বা চেরা চোখ দেখলে বুকের রক্ত যেন ঠান্ডা হতে শুরু করে আপনা হতেই। বিড়ালটা অন্ধকারের মধ্যে নিজের টকটকে লাল ছোট জিভটা বের করে তা দিয়ে নিজের ঠোঁট দুখানি একবার চেটে দিল। আমার মনের মধ্যে কেমন যেন একটা অমঙ্গলের ঝড় তোলপাড় করতে লাগলো সব কিছু। হঠাৎ করে দ্বিতীয়বারের জন্য এবার আমার কানে এলো সেই শব্দটা, ঠিক যার কারণে আমার ঘুমটা এমন অসময়ে চটকে গিয়েছিল। কিশোরী তাড়াতাড়ি বলল, কিসের শব্দ ছিল ঠাকুরমশাই? একটা চাপা কান্না, বুঝলে, চাপা কান্না।
এমন রাত্রিবেলায় কোনো এক নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বুঝলাম, তবে এই শব্দটার কারণেই আমার ঘুম ভেঙেছে। কোনো এক মহিলা খুব কষ্টের সাথে শত শত বেদনা যন্ত্রণাকে বুকে বন্দি করে যেন অসহায়ভাবে বুক ফাটা কান্না কেঁদে চলেছে করুণভাবে। তবে নারী কণ্ঠটা অদ্ভুত রকমের অস্বাভাবিক এবং অস্বস্তিকর, কেমন যেন খনা খনা। আমাদের বুকে সর্দি বসে গেলে ঠিক যেমন গলার আওয়াজ পরিবর্তিত হয়, খানিকটা সেই রকম। আপনি এবার কি করলেন? কি আর করব, শয্যা পরিত্যাগ করে কৌতূহল বশত সে কান্নার আওয়াজ যেদিক থেকে ভেসে আসছে সেদিকে এগিয়ে গেলাম। চারপাশ সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো জ্বলছে না। কেবলমাত্র চাঁদের সামান্য মৃদু ঘোলাটে আলো তির্যকভাবে এসে পড়েছে বারান্দা বরাবর। কান্নাটা আবার ভেসে এলো। আমি দ্রুত পা চালালাম। আরও খানিকটা এগিয়ে গিয়ে একটা মোড়ের মাথার সামনে এসে দাঁড়াতেই যেন থমকে গেল আমার হৃদয়, আর আমার হাত পা সব যেন মুহূর্তে অসাড় হয়ে গেল। আমি সচক্ষে দেখলাম অন্ধকার মায়া জালে ডুবে থাকা বারান্দার মধ্যে বসে আছে একটি মেয়ে। মেয়েটি যেন আদৌ রক্ত মাংসের গড়া কোনো মানুষ নয়, কালো কুচকুচে অন্ধকার দ্বারা নির্মিত এক বায়বীয় অতিলৌকিক বস্তু মাত্র। হাঁটুতে মাথা গুঁজে ক্রমাগত এক নাগাড়ে কেঁদে চলেছে সে। আমার অন্তর কেমন যেন মোচড় দিয়ে উঠল। হৃদয়ের মধ্যে একটা অদ্ভুত ভয়ের অনুভূতি জাগরিত হয়ে তা খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়ল সমগ্র অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। আমার পা যেন মাটির সঙ্গে আষ্টে পৃষ্ঠে আটকে ফেলেছে কেউ। এক ফোঁটাও নড়বার ক্ষমতা যেন আমার নেই। তবে মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে পড়ল একটাই শব্দ, কে কে তুমি? নারী ছায়া মূর্তিটির মধ্যে প্রথমেই কোনরূপ প্রতিক্রিয়া দেখা গেল না। সে যেমনভাবে অমানসিক আড়ষ্ট গলায় কেঁদে চলেছিল, ঠিক একইভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেই লাগলো। বেশ কিছুটা সময় পেরিয়ে যাবার পর আমি ফের বললাম, কে বলো, কে তুমি? কেন এসেছো এখানে? নবারুণের সাথে কিসের শত্রুতা তোমার? কেন তাকে প্রাণে মারতে চাইছো তুমি? কি ঘটেছিল তোমার সাথে? তুমি তুমি কাঁদছই বা কেন? মেয়েটা এবার খুব আস্তে আস্তে মুখ তুলে তাকালো। কি বলবো তোমাদের, সে এক বিভৎস মুখ। ওই মুখ দেখার পর অন্যান্য সাধারণ মানুষের রীতিমতো জ্ঞান হারানোর কথা। নেহাত আমি তারানাথ তান্ত্রিক সারা জীবনব্যাপী অসংখ্য অগণিত ভয়ানক বিভীষিকার সম্মুখীন হয়েছি, তাই রক্ষা পেয়েছিলাম সে যাত্রায়। তারানাথের কথা থামতেই কিশোরী আমার দিকে তাকাল। আমি তার চোখের অস্থির অবস্থা দেখেই বুঝলাম যে সে বড় ব্যাকুল হয়ে পড়েছে পরবর্তী ঘটনা জানার জন্য। অদম্য কৌতূহল তার শরীরের প্রতিটি শিরা উপশিরা দিয়ে ধাবিত হচ্ছে বুঝি সমুদ্র স্রোতের ন্যায়। কিশোরী আর থাকতে না পেরে বলেই ফেলল, আচ্ছা, কিরকম ছিল ঠাকুরমশাই সেই অশরীরী আত্মার মুখ? সে বর্ণনা ভাষায় করা খুবই কষ্টকর ব্যাপার। তার মুখ ছিল মরা মানুষের মতন ফ্যাকাশে। পচা গলা চামড়া খসে খসে পড়ছে এখানে ওখানে। রক্তমাখা হাড় কঙ্কাল বেরিয়ে পড়েছে বাইরে। চোখের কোটরে মণি বলে আদৌ কিছু নেই। সেখানে রয়েছে দুটি সম্পূর্ণ ফাঁকা অক্ষি কোটর। মোলায়ম ঠোঁটের চামড়া খসে গিয়ে বেরিয়ে পড়েছে হেবড়ো খেবড়ো উঁচু নিচু দাঁত। হাতে বিশাল বিশাল ধারালো নখের উপস্থিতি। অঙ্গে তার একটি পুরাতন শাড়ি, তবে অন্ধকারের কারণে তার বর্ণ বোঝা যায় না। ওই অশরীরী আত্মা এবার আমার দিকে সরাসরি তাকালো। তার চোখে চোখ পড়তেই তার দৃষ্টিতে দৃষ্টি মেলালাম আমি।
তবে তার ওই ফাঁকা অক্ষি কোটরের দিকে বেশিক্ষণ চেয়ে থাকার ক্ষমতা যেন স্বয়ং ঈশ্বরেরও নেই। সেখানে আমি তো কোন ছাড়। কান্না থামিয়ে মেয়েটি এবার নাকি সুরে বলল, কাজটা মোটেও ভালো করছেন না আপনি, ভালো করছেন না। আমি জানি ওকে বাঁচানোর জন্যই আপনি এখানে এসেছেন, কিন্তু আমার হাত থেকে ওই নরপিশাচের মুক্তি নেই ওই নরপিশাচের। আমি ওকে কিছুতেই জীবিত থাকতে দেব না জীবিত থাকতে। তিলে তিলে একটু একটু করে শেষ করে দেবো ওই নরপিশাচটাকে, শেষ করে দেবো একদম। আমার হাত থেকে ওই নিবারণ সরকারকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, সে যত বড় মাপের তন্ত্র সাধক হোক না কেন। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধোঁয়ার মতন অদৃশ্য হয়ে গেল সেই অশরীরী নারী আত্মা। বুঝলাম সে সাময়িক কিছু সময়ের জন্য ওই স্থান ত্যাগ করল। অশরীরী আত্মার বলা কথাগুলো আমার বোধগম্য হলো না। আমি এবার মনস্থির করলাম একটিবার আমায় দেবীর ধ্যানে বসতেই হবে। এই সমস্যা থেকে একমাত্র তিনিই পারেন আমাকে উদ্ধার করতে। আমি বিভোর হয়ে এক মনে তারানাথ তান্ত্রিকের বলা গল্প শুনছিলাম। বৃষ্টির পরিমাণ যেন উত্তরোত্তর বাড়তেই থাকছে। খুব কাছে পিঠে প্রবল শব্দে একটা বাঁশ পড়ল। আমি কিশোরীর হাতটা শক্ত করে চেপে ধরলাম। সেও দেখলাম কানে হাত চাপা দিল। তারানাথ তান্ত্রিক অন্ধকারাচ্ছন্ন বৃষ্টি ভেজা পথের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। বাইরের কনকনে শীতল বাতাস যেন ছুটোছুটি করে এলো আমাদের কাছে। কুলুঙ্গিতে জ্বলতে থাকা ছোট্ট প্রদীপটা নিভিয়ে দিয়ে গেল, আর সাথে সাথেই অন্ধকারে ঢেকে গেল সমগ্র তল্লাট। রান্নাশালার ভেতর থেকে ভেসে এলো চারির কড়াইয়ে ফোড়ন দেওয়ার শব্দ। সেই রাতটা কোনো রকমে কেটে গেল। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলাম না। সারাটা রাত অস্থিরভাবে ছটফট করেই কাটিয়ে দিলাম। পরের দিন সাত সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আমি উপস্থিত হলাম একটি নির্জন জায়গায়। সেখানে এক বটবৃক্ষের তলায় পদ্মাসনে বসলাম। উদ্দেশ্য মধুসুন্দরী দেবীর ধ্যান। দু চোখ মুদিত করে ভক্তি সহকারে দেবীর নাম জপ করতে লাগলাম। কতক্ষণ ধ্যানমগ্ন ছিলাম তা জানি না। আচমকা এক সময় দেবী আমায় দর্শন দিলেন। ধ্যানের মধ্যে আমি দেখলাম দেবী আমার সম্মুখে এসে হাজির হয়েছেন। তিনি বলছেন, সাধক, তুমি যেটা করতে চলেছ সেটা সঠিক হচ্ছে না একেবারেই। তুমি সব দিক আগে ভালোভাবে খোঁজ খবর নাও। যাকে তুমি সত্য ভাবছ সেই আসলে সব থেকে বড় মিথ্যা। তোমার ভালো মানুষই তোমার সরলতার সুযোগ নিচ্ছে। তুমি অনেক ক্ষমতার অধিকারী, এ কথা আমিও জানি, কিন্তু তাই বলে কোনো অপরাধী ব্যক্তিকে তুমি রক্ষা করতে পারো না। সেটা তোমার পক্ষে সাজে না, বড়ই বেমানান। নবারুণের মৃত্যু অবধারিত। অদৃষ্টের লিখন খণ্ডানোর সাধ্য কারও নেই, এ জগতে কারও না। এই বলেই দেবী অদৃশ্য হলেন। আমি খানিক যেন ভ্যাবা চাকা খেয়ে গেলাম। ধীরে ধীরে চোখের পাতা খুললাম। দেবী আমায় সাবধান করলেন, সতর্ক করলেন নবারুণকে সাহায্য না করতে। কিন্তু কেন? তিনি বললেন কোনো অপরাধী ব্যক্তিকে সাহায্য করা উচিত নয়। তবে কি নবারুণ কোনো ঘোর অপরাধ করেছে যে আমার কাছে গোপন করে গেছে নিজেকে সুরক্ষিত করার জন্য? আমাকে জানতেই হবে সবটা। আসল সত্য না জেনে আমি কোনো কিছুই আর করব না বলে মনস্থির করলাম। আপনি কি করলেন ঠাকুরমশাই? তাহলে খোঁজ খবর নিলেন? হ্যাঁ, তা নিলাম। সন্ধে নামার পর আমি সেখানকার স্থানীয় এক বাজারে গেলাম। বাজারের নানান দোকানে গিয়ে নবারুণ সরকারের নামে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম।
একটি চায়ের দোকানের কাছে গিয়ে আমি বললাম, আচ্ছা দাদা শুনছেন, নবারুণ সরকারকে আপনি কি চেনেন? দোকানদার বললে, ও মা, চিনবো না কেন? সে তো আমাদের পাশের গ্রামের ছেলে। কিন্তু কেন, কি হয়েছে? তাছাড়া আপনি কি? আপনাকে এখানে আগে দেখছি বলে তো মনে পড়ছে না। আমি তারানাথ তান্ত্রিক। আচ্ছা আচ্ছা, নবারুণ সম্বন্ধে আপনি ঠিক কি কি জানেন? সে কেমন প্রকৃতির মানুষ আমায় একটু খোলসা করে বলুন দেখি। আমার খুব প্রয়োজন আছে এই কথাগুলি জানবার। আমার এক কথায় এবার ওই চা দোকানির চোখে মুখে এমন জানি একটি তীব্র ঘৃণা ছড়িয়ে পড়ল। মুখ বিকৃত করে সে বলল, নবারুণ সরকার? ওর মতন অমন জঘন্য মানুষ আমাদের এই অঞ্চলে আর একটিও নেই। জঘন্য মানুষ? কেন জঘন্য মানুষ বলছেন কেন? নবারুণ সরকারের মতো প্রতারক, ঠক, জোচ্চোর মানুষ আমি কেন, আমাদের আশেপাশের তল্লাটের মানুষ আর দুটোটি দেখেনি? তার অতীতের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন, এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। কি সেই অতীতের কথা? বলুন বলুন আমাকে, আমি জানতে চাই। নবারুণ সরকার মোটেও ভালো প্রকৃতির মানুষ নয়। সে ভালো মানুষের মুখোশ পরে থাকা আস্ত একটা শয়তান, একটা বন্য জানোয়ার। তার জন্য একটা নিরীহ মেয়ের প্রাণ চলে গিয়েছে। মিথিলা নামের এক মেয়েকে সে ভালোবাসত, বা বলতে পারেন মিথিলা ছিল তার ছোট্টবেলাকার বাগদত্তা। আশেপাশের বাজগ্রামের মানুষ জানতো তাদের মধ্যে কোনো না কোনো দিন বিবাহের সম্পর্ক গড়ে উঠবে। ভবিষ্যতেই ওরা সে কথা মাথায় রেখে তেমনভাবেই মেলামেশা করত। মিথিলা ছিল খুবই সরল সাদাসিধে প্রকৃতির মেয়ে। সে নবারুণকে অন্ধের মতন বিশ্বাস করত, আর প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসত। তাই তো বিবাহের পূর্বেই নবারুণের নানান উল্টো পাল্টা প্রস্তাবে সায় দিয়ে সে গর্ভবতী হয়। কিন্তু নবারুণ তাদের সন্তানের কথা অস্বীকার করে, অগ্রাহ্য করে। মিথিলার গর্ভে থাকা সন্তানটির পিতা যে আসলে নবারুণ তা সে মেনে নেয় না, পুরোপুরিভাবে পাল্টি খায়। মিথিলাকে বিবাহ করে স্বীকৃতি দেওয়ার বাদে তার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে দেওয়ার কথা জানিয়ে দেয়। মিথিলার অন্তর আরশির ন্যায় শত খণ্ডে খণ্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেয়েটার সমস্ত ভুল ভেঙে যায়। তার এতদিনের ভালোবাসা এক লহমায় কর্পূরের ন্যায় যেন গায়েব হয়ে যায়। সে নবারুণের প্রেমিক সত্তার আড়ালে লুকিয়ে থাকা ক্ষতিকর শয়তান রূপটা দেখতে সক্ষম হয়, কিন্তু তখন তার আর কিছুই করার নাই। লোক সমাজের কাছে মুখ দেখাতে না পারার লজ্জায়, ঘৃণায়, অপমানে সর্বোপরি নবারুণের এমন প্রত্যাখ্যান, এমন সন্তানের প্রতি অস্বীকারকে কোনোভাবেই মেনে নিতে পারে না। নিজের করা ভুল তার মধ্যে এক চরম ধিক্কারের জন্ম নেয়। মেয়েটা সে রাতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনা জানে আশেপাশে ছোট বড় সকলেই। তাই নবারুণকে কেউ ভালো চোখে দেখে না, তার সাথে সবাই দূরত্ব বজায় রাখে। কানাঘুষো এটাও শোনা যায় যে মিথিলার আত্মা এখনো নাকি শান্তি পায় নাই। সে নাকি তার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ফিরে আইছে। নবারুণকে প্রাণে মেরে তবেই শান্তি লাভ করবে আজীবনের মতো, মুক্তি পাবে তার আত্মা। ঈশ্বরের কাছে আমাদের সকলের একটাই একান্ত কামনা, মেয়েটা যেন একটু শান্তি পায়। বেঁচে থাকতে ভালোবেসে সে জীবনে ঠকে যাওয়া ছাড়া কিছুই তো আর পেল না। আর নবারুণ যেন তার কৃতকর্মের যোগ্য শাস্তি ভোগ করে, ব্যাস এইটুকুই। এটাই ছিল সেই করুণ ইতিহাস। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন নবারুণ ঠিক কি ধরনের মানুষ। কি সাংঘাতিক ঠাকুরমশাই! তার মানে নবারুণ পুরোপুরি মিথ্যে কথা বলে আপনাকে তার বাড়িতে নিয়ে গেছিল? কিশোরী বলল, আরে হ্যাঁ ভায়া, শুধু কি নিয়ে গেছিল ঠাকুরমশাইকে দিয়ে, সে চেয়েছিল ওই আত্মার বিনাশ ঘটিয়ে নিজেকে সুরক্ষিত করে নিতে, বুঝলে? একেবারে হক কথা বলেছ তুমি কিশোরী। চায়ের দোকানদারের কথা শুনে আমার মাথায় যেন দপ করে প্রবল আগুন জ্বলে উঠল। সে যে সে আগুন নয়,
সাংঘাতিক মাত্রাতিরিক্ত ক্রোধের আগুনে দুই চোখ হয়ে উঠল রক্তবর্ণের মতো টকটকে লাল। আমি দ্রুত পায়ে নবারুণের বাড়ির দিকে এগিয়ে গেলাম। আমার সকল প্রশ্নের কৈফিয়ত তাকে দিতেই হবে। নবারুণের বাড়ির চৌকাঠ গোড়ায় এসে আমি তার নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম। আমার চিৎকারে হন্যে হয়ে ছুটে এলো নবারুণ সরকার। আমার দিকে তাকিয়ে এসে বলল, কি কি হচ্ছে ঠাকুরমশাই? এমন বিধ্বস্ত লাগছে কেন আপনাকে? কোনো কিছু কি ঘটেছে নাকি? কি ঘটেছে সব কিছু জেনেও না বোঝার ভান করো না নবারুণ। আমি তোমার আসল রূপ সম্বন্ধে সব কিছু জেনে গেছি। তোমার কারণে একটা নিরীহ মেয়ের প্রাণ চলে গেছে। এখন বুঝতে পারছি কেন মিথিলার আত্মা তোমার পিছু নিয়েছে। সে তোমাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। জীবিত অবস্থায় বেঁচে থাকতে পারবে না তুমি। সে তোমাকে মেরে তবেই ছাড়বে। তোমার রেহাই নেই, কিছুতেই তোমার রেহাই নেই। মরণের জন্য প্রস্তুত হও তুমি। তারপর কি হলো ঠাকুরমশাই? নবারুণ কি স্বীকার করলো এবার তাহলে নিজের করা অপরাধ? প্রথমে সবটা অস্বীকার করলেও খানিক বাদে সে তার নিজের করা অন্যায় স্বীকার করল। আমার পা দুখানি জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমায় এবারের মতো অন্তত ক্ষমা করে দিন। ওই মেয়েটার আত্মার হাত থেকে আমায় মুক্তি দিন। আমি নিজেকে ওর হাত থেকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে আপনার কাছ থেকে সবটা লুকিয়ে সব কিছু গোপন করে সাহায্য চেয়েছিলাম, কেবলমাত্র নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ঠাকুরমশাই, নিজের প্রাণ বাঁচানোর তাগিদে। মূর্খের মতো কথা বলছো হে নবারুণ। যে মহাপাপ মহা অন্যায় তুমি করেছো তা ক্ষমা অযোগ্য। সব অপরাধ এত সহজেই ক্ষমা করা যায় না। কিছু কিছু অপরাধ ক্ষমার অযোগ্য। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে বা প্রবৃত্তি দুটোর কোনোটাই আর আমার নেই। তুমি আমার চরণ যুগল ছাড়ো। তোমার মতো পাপিষ্ঠের স্পর্শ আমার শরীরের পক্ষে যথেষ্ট হানিকারক। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এক্ষুনি চলে যাব এখান থেকে। মৃত্যুদণ্ডই তোমার প্রাপ্য। ঠাকুরমশাই, আপনি কি তাহলে সত্যি সত্যি চলে এসেছিলেন? তা আবার আসবো না? আমি কেবলমাত্র নিরীহ নিরপরাধ মানুষদের বিপদ ভঞ্জন করি, তাদের নানাবিধ সমস্যা থেকে উদ্ধার করি, কিন্তু কোনো অপরাধীকে আগলে রাখা আমার কর্তব্য কিংবা দায়িত্ব নয়। আমি মিথিলার আত্মার উদ্দেশ্যে দুই হাত একত্রে জড়ো করে বললাম, তুমি আমায় ক্ষমা করো মিথিলা। আমি সত্যি জানতাম না এত কিছু। যদি একটি বারও বুঝতে পারতাম যে আমি যাকে সাহায্য করতে চাইছি সে আসলে এক ঘৃণ্যতম অপরাধী, ভালো মানুষের মুখোশ পরে রয়েছে কেবল, তাহলে আমি কখনোই এখানে আসতাম না তাকে সাহায্য করার জন্য। আমি আজই চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে। তুমি তোমার সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ নাও। 5 জনের মতো এটাই আমিও চাই। কিশোরী এবার বলল, ঠাকুরমশাই, নিবারুণের কি হলো তাহলে? আমি সেই দিনই বাড়ি চলে এসেছিলাম। মাত্র কিছুদিনের মধ্যেই আমার কাছে খবর এলো নবারুণ সরকার মারা গেছে। অস্বাভাবিকভাবে কক্ষ থেকে মিলে সে তার প্রাণহীন নিথর মরদেহ। কেউ যেন তার গলা কেটে কণ্ঠনালী ছিঁড়ে রক্ত পান করেছে। আমি বুঝলাম এই কাজ আসলে ঠিক কার। আর এটাও বুঝলাম যে এতদিনে মেয়েটার অসহায় আত্মা শান্তি লাভ করলো। বাহ, একেবারে উচিত শিক্ষা পেয়েছে নবারুণ। ওই জন্যই কথায় বলে, যেমন কর্ম তেমন ফল। বাস্তবেও একেবারে ঠিক তাই ঘটেছে। পাপ নিজের বাপকেও ছাড়ে না। পাপ করলে শাস্তি ভোগ করতেই হবে। সেই শাস্তি ভোগের হাত থেকে কখনো মুক্তি নেই, সে তুমি যত চেষ্টাই করো না কেন। তা কেমন লাগলো আজকের গল্প? দুর্দান্ত ঠাকুরমশাই, দুর্দান্ত। এক কথায় যাকে বলে অনবদ্য। আজ আর তোমাদের বাড়ি গিয়ে কাজ নেই। আমার ঘরেই দুটো অন্ন সেবা করো বড়। বাইরে বৃষ্টিটা কমেনি দেখছি। হ্যাঁ হ্যাঁ, বেশ, তবে তাই হোক। ঠাকুরমশাই, এর পরের বার যখন আসবো
তখন আপনি ভৌতিক বাদে অন্য কোনো ধরনের একখানি কাহিনী বঞ্চন আমাদের শোনান। বহুদিন হলো ভূত প্রেত পিশাচ বাদে অন্য কোনো কাহিনী শোনাই হয়ে ওঠেনি। এর পরের বার না হয় তোমাদের এক দেবীর কাহিনী শোনাবো। ভিতরে চলো, শাড়ির রান্না হয়ে গেছে বহুক্ষণ আগে, খাওয়া দাওয়া করে একটু গড়িয়ে নেবে। কথাখানা শেষ করে তারানাথ উঠে দাঁড়াতেই আমি আর কিশোরীও উঠে দাঁড়ালাম। চারির হাতের রান্না খেয়ে ঘুমিয়ে পড়লাম সেই রাতে। আমার মনের মধ্যে কেবলই যেন ঘুরপাক খেতে লাগলো তারানাথের বলা শেষ কথাটা। এর পরের বার তিনি আমাদের কোনো এক দেবীর কাহিনী শোনাতে চলেছেন। মনটা কেমন যেন আনন্দিত হয়ে উঠল নিমেষের মধ্যেই। এবার আপনারা শুনবেন আজকের দ্বিতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন নাগমণির অভিশাপ। বর্ষাটা এবার বেশ জাঁকিয়ে পড়েছে। রোজই নিয়ম মাফিক যেন আমার অফিস যাওয়ার আগে ঠিক নেমে যাচ্ছে। গ্রামের ছেলে, যতই শহরে আসি কিন্তু আমার মন পড়ে থাকে গ্রামের বর্ষার দিকে। কিন্তু আজ আর সকাল সকাল বেরোবার তাড়া নেই, না আছে কোনো বাঁধন, কারণ আজ হলো রবিবার। সকাল থেকেই আকাশ যেন হাজারো দুঃখের সাথী হয়ে অঝোর ধারায় তার চোখের জল ঝরিয়ে চলেছে। আমিও যেন সেই পরিবেশটা অনুভব করার জন্য বসে আছি জানলার সামনে, আর বাইরের দৃশ্য নিজের দু নয়ন ভরেই দেখছিলাম। গ্রামের ছেলে তো মন ভরে প্রকৃতির এমন ঢেলে রাখা সুন্দর দৃশ্য চোখ বিস্ফারিত হয়ে দেখি। সকাল পেরিয়ে বেলা গড়িয়ে এলো। হালকা করে তাড়াতাড়ি বাজারে গিয়ে একটু মুরগির মাংস কিনে নিয়ে এলাম। রবিবারের দিন দুপুর মানেই মধ্যবিত্তদের জন্য গরম গরম ধোয়া ওঠা ভাত আর কষা করে মুরগির মাংস। দুপুরে ভাত ঘুম দিলাম একটু। বৃষ্টিটাও এবার ধরেছে। বিকেল হতেই কেন জানি না মনটা বাড়িতে টিকছিল না। কারণ একটাই, রবিবার মানে আমাদের কাছে তারানাথের বাড়ি যাওয়া আর তার থেকে এমন কিছু গল্প শোনা। এই গল্প শোনার নেশাই আমাদের প্রতি রবিবার আমাদের নিয়ে গিয়ে ফেলে তারানাথের সেই চেনা পরিচিত মঠ লেনের বাড়িতে। আমরা বলতে আমি আর আমার প্রিয় বন্ধু কিশোরী সেন। আমি জানি সেও আমার মতনই তারানাথের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করছে। হাজার হলেও বন্ধু তো, তাই তার মনের কথা বুঝতে সময় লাগে না। তাই আর দেরি করলাম না। আকাশে তখন ভালোই মেঘ, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তাই হালকা পাতলা পোশাক পরে সাথে আমার ছাতাটা বগল দাবা করে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। রাস্তায় আজ বেশি লোক নেই, হয়তো যারা বেরিয়েছে তারা দরকারেই বেরিয়েছে। একে রোববার, তার ওপর বৃষ্টি, তাই হয়তো। পথ চলতে চলতে আমি পৌঁছে গেলাম হরিদার তেলে ভাজার দোকানে। প্রথমে চোখ পড়তেই দোকানের দিকে তাকিয়ে আমি তো অবাক। সারা রাস্তায় যেখানে লোক নেই সেইখানে হরিদার দোকানে ভিড় জমেছে বিকেলে তেলে ভাজা খাওয়ার নেশায়। বসার জায়গাগুলোতেও ভর্তি লোক, না হয় চা খাচ্ছে আর না হয় চপ। আমি এবার ভালো করে দেখি ভিড়ের মধ্যে হাসি মুখে আমার দিকে তাকিয়ে হাসছে অতি পরিচিত একটি মুখ। হে যে কিশোরী, সে বসে বসে চা খাচ্ছে। হে বন্ধু, একা একাই চায়ের মজা নিচ্ছ যে, আমায় খাওয়াবে না নাকি? আমি মজা করে বললাম। সে তখনই বলল, বসো না ভায়া, চা খেয়ে যাবে তো সেখানে? আমি বললাম, আলবাদ যাব। এরই মধ্যে চা এসে হাজির। আমরা বেশ আয়েশ করে চায়ের সাথে সিগারেট খেয়ে নিলাম, কারণ ঠাকুর মশাইয়ের সামনে আমরা সিগারেট খাই না। কিশোরী বলে উঠল, দাও তো ভায়া, তারানাথের প্রিয় পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে নি। সেটা ছাড়া তো গল্পের আসরখানায় যে জমবে না, কি বলো? আমি এবার বললাম, একদম। আর আমি সাথে গরম গরম তেলে ভাজা নিয়ে নি, কি বলো? কিশোরী হেসে বলল, আহা, চারিমার হাতে মুড়ি মাখা আর হরিদার তেলে ভাজা, জমে যাবে দিনটা গো। আমি বেশ খানিক আলুর চপ আর বেগুনি নিয়ে নিলাম চটপট করে। গরম গরম তেলে ভাজার গন্ধই আলাদা। দোকান থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম মঠ লেনের দিকে। অল্প এগিয়ে আমরা চলে এলাম সেই চেনা পরিচিত বাড়ির গেটে। এখানে গলিগুলো নিচু, আশেপাশে জল জমেছে। আমি এবার বাড়ির গেটে কড়া নাড়লাম।
শব্দ পেয়ে চারি এসে দরজা খুলল। আমাদের দেখে এসে বলল, আরে কাকা বাবুরা যে, অনেক দিন যে এদিকে আসেননি। আসুন আসুন, ঘরে আসুন, বাবা বাড়িতেই আছেন। আর আপনারা চা খাবেন তো? আমি চা করে আনছি। কিশোরী বলল, হ্যাঁ চারিমা, তুমি নিয়ে আসো। আর আগে এটা ধরো তো। বলে চপের পাতাটা তার হাতে তুলে দিয়ে বলল আম তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে আসতে। আমি বললাম, চারিমা, তোমার কোনো তাড়া নেই, তুমি আস্তে আস্তে করো। আমি এবার বাইরে শব্দ পেলাম বৃষ্টি পড়ার। বুঝলাম বাইরে বৃষ্টি নেমে এলো। সকাল পেরিয়ে বিকেলে শ্রাবণের অঝোর বৃষ্টি নেমেছে। আমরা এগিয়ে গেলাম ঠাকুর মশাইয়ের ঘরের দিকে। তারানাথ তার আরাম কেদারায় বসে আছে। সামনে দেখি দুটি বসার জায়গা, আমাদের জন্য আগে থেকেই তৈরি। তারানাথ যেন আগেই জানতো যেন আমরা আসতামই। তারানাথ আমাদের বসতে বলল। আমরা বসলাম, আর সাথে সাথেই কিশোরী হাসি মুখে তারানাথের দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিল। আমি বললাম, ঠাকুরমশাই, আপনার শরীরের খবর কি? তারানাথ একটু হাসলো, বলল, আর শরীর, বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় লড়াই এই জীবনে। নিজে ভালো থাকার থেকে অপর ভালো রাখা, এটাই হলো জীবনের মূল মন্ত্র। তাই এই বুড়োর কথা মনে পড়ে শুধু রবিবারে। হ্যাঁ, তা বেশ ভালো, তোমরা আসো, আমার বেশ ভালো লাগে। যৌবনে যে লোকটা কত পথে পথে ঘুরে বেরিয়েছে, সেই বুড়ো বয়সে ঘরে পড়ে থাকে। কত পথ, কত জঙ্গল একা পায়ে ঘুরে বেরিয়েছি। শ্মশানে বসে সাধনা করেছি। কত সাধু সঙ্গ লাভ করেছি, তার শেষ নেই। তাই এই জীবনে আমার বেশি চাওয়া পাওয়া নেই। আমি আমার জীবনের সব মুহূর্তে আনন্দ লাভ করেছি, তাই আর এখন হা হুতাশ করি না। আমি বুঝলাম তারানাথের মন ততটা ভালো নেই। সে তার পুরনো স্মৃতি ঘেঁটে কিছু অজানা কারণে কষ্ট পাচ্ছে। আমি বললাম, ঠাকুরমশাই, এবার তো আমরা এসে গেছি, আর তো মন মরা হয়ে বসে থাকলে চলবে না। চলুন, নিয়ে চলুন আপনার এক সুন্দর অভিজ্ঞতার গল্পে। আমাদের যে আর তর সইছে না। তারানাথ আমার কথা শুনে মৃদু হাসলেন। এরই মধ্যে চারি ঘরে এসেছে মুড়ি মাখা আর গরম গরম তেলে ভাজা নিয়ে। তারানাথ বললেন, আহা, আবার এই সমস্ত কিছু আনার কি দরকার ছিল? এ তো আমরা সামান্য কিছু খাবার ভালোবেসে নিয়ে আসি, তাতে আবার আপত্তি কিসের? আর এসব শুধু আপনার জন্য না, সাথে আমরাও তো খাই। গল্পের সাথে সাথে এই খাওয়া দাওয়া জমে বেশ। তারানাথ আর কিছু বললেন না, শুধু হাসলেন, কারণ কিশোরীর মশকরা তিনি ধরতে পেরেছেন। আমি গরম গরম একটা বেগুনিতে কামড় দিয়ে বললাম, তা ঠাকুরমশাই, আপনার জীবনে কখনো লোভের পরিমাণ বাড়েনি? আপনি তো কত ক্ষমতার অধিকারী, তা দিয়ে তো আপনি নিমেষেই বড়লোক হয়ে যেতেন। সে তো কোনো ব্যাপারই ছিল না। তারানাথ বলে উঠল, তোমাদের তো আগেও বলেছি, আমি মধুসুন্দরী দেবীর কৃপাতে যে সমস্ত ক্ষমতা পেয়েছি, শুধু মানুষের সেবা করতে তার ব্যবহার করেছি। চাইলেই অপব্যবহার করে আমি শক্তি ক্ষয় করতে পারতাম, কিন্তু আমার মন সৎ পথে মায়ের আরাধনা করেই কেটে গেল মধুসুন্দরী দেবীর কৃপায়। আমি জানি তিনি বলেছিলেন যে আমার ভাত কাপড়ের উপর কোনোদিন কোনো অভাব হবে না, আমি বড় লোক হব না কোনোদিন, আবার না খেয়েও থাকতে হবে না। আর তার কথাই সঠিক আজ। এবার তারানাথ মুখ খুললেন। লোভের কথা যখন বললে, তখন তোমাদের লোভ নিয়ে এক জমিদার পরিবারের গল্প বলি, শোনো। এই গল্পের শেষে তোমরা বুঝতে পারবে যে লোভের কি পরিণতি হয়। এই বলে তারানাথ একটা পাশেংশ ধরিয়ে ফেললেন, আর এক টান মারলেন, আর সাথে একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়লেন। আমি বুঝলাম তারানাথ নিজের মনের মধ্যে গল্পটা সাজিয়ে নিচ্ছেন।
আসলে তারানাথ এমন মানুষ যার কাছে রসহীন গল্প হয়ে ওঠে রসালো। লোকটার মধ্যে জাদু আছে বলতে হবে, না হলে আমি আর কিশোরী প্রতি রবিবার গিয়ে হাজির হই তার বাড়িতে। তাই হবে, কারণ আমি ভাবি গল্প বলাটাও হলো এক রকমের আর্ট, আর তারানাথ সেই গল্প বলিয়ে পটু মানুষদের মধ্যে পড়ে। যাই হোক, আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। এরই মধ্যে তারানাথ বলা শুরু করলো, আচ্ছা, তোমরা কি ইটন্ডার নাম শুনেছ? আমি আর কিশোরী উভয় বলে উঠলাম, না ঠাকুরমশাই। তারানাথ বলে চললেন, ইটন্ডা হলো বোলপুর থেকে 20 কিলোমিটার দূরে বীরভূম জেলার সীমানায় এক প্রত্যন্ত গ্রাম। ইটন্ডা নামটার সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে, সেইটা আগে শোনো। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার অপভ্রংশ। 150-200 বছর আগে অজয় নদী যখন গ্রামের পাশ দিয়ে বয়ে যেত, তখন নীল চাষের আর ব্যবসার জন্য বিখ্যাত ছিল জায়গাটা। এখন অবশ্য সময়ের সরণিবে নদী সরে এসেছে অনেকটা, নীল চাষের প্রয়োজনও ফুরিয়েছে। 19বিংশ শতাব্দীর গোড়ায় বিভিন্ন পেশার মোট 18টা পাড়া দিয়ে তৈরি এই বর্ধিষ্ণু গ্রাম আজ কালের স্রোতে তার জৌলুস হারিয়েছে। এখনো যদি তোমরা যেতে চাও, তবে 1.5-2 ঘন্টা বাদে বাদে বোলপুর থেকে সিঙ্গির বাস ছাড়ে, সেই পথেই পড়ে গ্রামখানা। অজয়ের ঠিক ওপাশেই আর একখানা সিঙ্গি আছে, বর্ধমান জেলার বর্ধিষ্ণু গ্রাম। মধ্যযুগীয় কবি কাশিরাম দাসের জন্মস্থান। আমি সেইবার হাঁটতে হাঁটতে গিয়ে পড়ি সেই গ্রামে। গ্রামটা বেশ বড় ও সুন্দর। আমি চাইলেই আশ্রয় নিতে পারতাম কোনো গ্রামের মানুষের বাড়িতে, কিন্তু আমি তা করিনি, কারণ আসার আগে আমি খবর পেয়েছিলাম যে এই গ্রামের উত্তর পশ্চিম কোণে অজয় নদীর গা ঘেঁষে আছে একটা বড় মহাশ্মশান, আর সেই শ্মশানে বিরাজ করছেন মা শ্মশানকালী নিজে। আর সেই স্থানে নাকি প্রায়শই সাধক মানুষের সমাগম ঘটে। আমি সেই সময় গুরু পাওয়ার উদ্দেশ্যে আর সাধু সঙ্গ পাওয়ার জন্য এদিক থেকে ওদিক ঘুরি। আমার জন্য এই খবর মৌমাছি যেমন মধু পাওয়ার আশায় ফুলে ফুলে ঘোরে, সেই রকমই প্রায়। আমি গ্রামের মানুষজনকে জিজ্ঞেস করে করে হাঁটতে হাঁটতে পৌঁছলাম সেই শ্মশানের মধ্যে। বেশ বড় ধরনের শ্মশান, চারিদিকে বড় বড় গাছের বন। বিকালবেলা যখন আলো প্রায় শেষ, এমন সময় আমি প্রবেশ করি, তাই চারপাশ বেশ অন্ধকার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া কাঠের খণ্ড, আবার পোড়া ছাই। অন্ধকারের মধ্যে যেন এক নিঝুম পরিবেশের সৃষ্টি করেছে। আর একটু এগিয়ে দেখতে পেয়ে গেলাম সেই শ্মশান কালী মায়ের মন্দির। আমি ঢুকে মাকে করজোড়ে প্রণাম করলাম। একখান বড় প্রদীপ জ্বলছে সেই মন্দিরে। আমি বুঝলাম পাড়াগা একই অন্ধকার, তাই মন্দিরের পূজারী হয়তো সন্ধ্যাভোগ ও মায়ের নিত্য পূজা শেষ করে আগেই বেরিয়ে গেছেন। আমি মন্দির থেকে বেরিয়ে দেখলাম একদল মানুষ বল হরি হরি বল রব তুলতে তুলতে এগিয়ে আসছে। হয়তো গ্রামের কেউ মারা গেছেন, তাই শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে আসা হয়েছে। আমি এবার সেই স্থান থেকেই একটু দূরে এগিয়ে গেলাম, কিন্তু অন্ধকারের বুক চিরে একটা আলো দেখতে পেলাম। আমি একটু এগোতেই দেখতে পেলাম একটা গাছের নিচে এক সাধু বাবাকে প্রদীপের সামনে ধ্যানে মগ্ন। কাছে গিয়ে বুঝলাম সৌম্য এক জটাধারী পুরুষ। মাথায় বড় জটাযুক্ত চুল, বড় বড় দাড়ি গোঁফ। বসে আছেন তিনি এক বাঘ ছালের উপর, আর সামনে এক কমণ্ডলু, তাতে হয়তো পবিত্র জল রাখা আছে। আমি চুপ করে তার পাশে এসে বসলাম, আর বুঝলাম ভালোই গভীর ধ্যানে মগ্ন তিনি। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না।
আমি আবার সেই স্থানে পৌঁছলাম যেখানে আগেরবার গ্রামের মানুষগুলোকে দেখেছিলাম। সেই স্থানে কিছু লোক মৃতদেহ নিয়ে বসে আছে, আর বাকি মানুষেরা হয়তো কাঠ কাটার জন্য গেছেন সেই মানুষটির শেষ কাজ সম্পন্ন করার জন্য। আমি তখন একটা গাছের তলায় গিয়ে বসলাম। প্রায় সমস্ত মানুষের হাতে একটা করে হারিকেন আছে। রাতের অন্ধকারে একে একে সমস্ত মানুষ ফিরে এলো কাঠ জড়ো করে। আমার সামনেই চিতা সাজিয়ে তাতে মৃতের কেউ আগুন দিল। সমস্ত মানুষ কিন্তু শান্ত, কারণ শোকে সবাই নিজেদের সাথেই কথা বলছে না। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই জ্বলন্ত চিতার দিকে, কারণ এক চরম সত্য আমার চোখের সামনে ঘটে চলেছে। মানুষের কিসের এত অহংকার, কিসের এত লোভ, কিসের এত চাওয়া পাওয়া? মানুষ এসেছে একা, চলেও যাবে একা। সব অহংকার একদিন মাটিতে পড়ে থাকবে ছাই হয়ে। আমি কেমন জানি আমার নিজের মনের মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করলাম, যা আমার মনকে শান্ত করে দিল। পৃথিবীর সমস্ত কিছু বদলে দিতে পারে মানুষ, কিন্তু এই জন্ম মৃত্যু সেটা মানুষের হাতে নেই। চোখের সামনে সমস্তটা দেখছি আর অনুভব করছি যে এই জীবনে আমার যত কাজ করে যেতে হবে, কারণ কাজ করার জন্য মহান ঈশ্বর আমাদের এই ভুবনে পাঠিয়েছেন। আর আমি মনে যে শান্তি অনুভব করছি, হয়তো সমস্ত মানুষ যারা দাহ করা দেখছেন তারাও হয়তো আমার মতোই অনুভব করছে। মৃত্যু হলো এমনই এক পরম সত্য। আমি এই একটা জিনিস খেয়াল করলাম যে কারো চোখে কিন্তু জল নেই। যতই প্রিয় আত্মীয় হোক, এই সত্য অনুধাবন করে সবাই মন থেকে শান্ত হয়ে গেছে। আমি আর সেই স্থানে বসলাম না, এগিয়ে গেলাম সেই সাধু বাবার দিকে যিনি গাছতলায় ধ্যান করছিলেন। আরও অনেকটা সময় কেটেছে। সেই স্থানে পৌঁছে দেখি সাধক তখন নিজের মনে তামাক সেবন করছেন। আমি কাছে আসতেই প্রথমে বললাম, বাবা, আমার প্রণাম নেবেন। আপনি কে? এই মহাশ্মশানে আছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি যেন দেখলাম একটু হাসলেন, আর সেই রকম তামাক খেতে খেতেই বললেন, আমার নাম জেনে কি লাভ? আমি তো তোর মতো মায়ের দেখানো পথে চলা এক মায়ের পাগল ছেলে। আমার কোনো ঘর নেই। এই সমস্ত আকাশ আমার ছাদ, আর পায়ের নিচের চলার মাটির পথই হলো আমার ঘর। আজ মায়ের আদেশ পেয়েছি এই যে তুই এখানে আসছিস, তাই এসে গেলাম। আমার একটা ছোট কাজ বাকি আছে, সেটা শেষ করেই আমি চলে যাব। কিন্তু তুই আমার নাম না জানলেও আমি তোর ব্যাপারে সব জানি। তোর নাম তারানাথ, তাই তো? তোর জন্ম মহাপূর্ণিমার কৃষ্ণপক্ষে হয়েছিল, আর সেই সময় আকাশে এক নীল আলোর ছটা দেখা গেছিল, তাই তো? আমি কেমন হতবাক হয়ে গেলাম, কারণ তিনি আমার নাম বলে দিলেন। ইনি কোনো সাধারণ সাধক হতেই পারেন না। গুরু পাওয়ার আশায় কত জায়গা ঘুরে বেরিয়েছি আমি, আর ইনি আমার সামনে দাঁড়িয়ে। সাধক বললেন, আমি সবই জানি, আর এও জানি তোর সামনে সমূহ বিপদ ঘনিয়ে এসেছে, আর সেই বিপদ থেকে উদ্ধারের পথ বলে দেওয়ার জন্যই হয়তো আজ আমি এখানে। আমি বললাম, হয়তো কেন গুরুদেব? তিনি উত্তর দিলেন না, মুখোতে এক টান দিয়ে মুখ খুললেন। সময় হলে সব জানতে পারবি। সঠিক সময়ের অপেক্ষা কর। তার আগে একখানা কাজ কর দেখি। আমার এই গাছের পাশে দুটো কলসি রাখা আছে,
সেইখানে অল্প চাল ডাল আর আলু পাবি। ও অন্য জায়গায় জল আছে, একটা কাঠ জোগাড় করে আন দেখি, আগুন জ্বালিয়ে একটু খাবার চাপিয়ে দে। তোর মুখেও যে খাবার পড়েনি তা তো আমি তোকে দেখেই বুঝতে পারছি। আমি কাছে পিঠে অল্প বিস্তর ভালো শুকনো কাঠ আর শুকনো পাতার জোগাড় করলাম, তাতে আগুন ধরিয়ে জল চাপিয়ে দিলাম। ওনার কথা মতো গাছের পিছনে গিয়ে দেখি সত্যি সেখানে আছে এক মাটির কলসি, আর তাতে চাল ডাল আর দুখান আলুও চোখে পড়ল। আমি খিচুড়ি রান্না করতে বসিয়ে দিলাম। সত্যি বলতে আমার আজ অবাক লাগে হে কিশোরী, যে কোথায় সেই শ্মশান ভূমিতে খোলা আকাশের নিচে বসে ভাত রেঁধে সাধুদের সাথে রাত কাটিয়েছি, আর কোথায় এখন বয়সের জন্য কলকাতার পুরনো এক গলির এক ঘরে বসে কাটাতে হয়। দুটো জীবনের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে, বুঝলে? আমি একটু হেসে বললাম, আরে এটাই তো আমাদের আর আপনার মধ্যে ফারাক ঠাকুরমশাই। এই সমস্ত অভিজ্ঞতা আমরা শুধু শুনি আপনার কাছে, আর আপনি নিজেই সেই ঘটনার সাক্ষী। তা ঠাকুরমশাই, তারপর কি হলো? তারানাথ বললেন, আমি আর সেই গুরুদেব যখন ওই সামান্য খাবার খেয়ে উঠলাম, তখন সামনে ছোট কাঠ দিয়ে আগুন কুণ্ড করে বসলাম। তিনি বললেন, তারানাথ, তুই মা মনসার জপ মন্ত্র জানিস? আমি সত্যিই জানতাম না, আর কোনোদিন যেহেতু দরকার পড়েনি তাই আর শেখাও হয়নি। তারানাথ, আজ আমি তোকে মা মনসার মহাজপ মন্ত্র ও মাকে পুজো করার সমস্ত আচার ও নিয়ম শিখিয়ে দিয়ে যাব। এই মন্ত্র খুব তাড়াতাড়ি মহা বিপদের হাত থেকে রক্ষা করবে তোকে। কিন্তু এই মন্ত্র যখন আমি তোকে বলবো আর শেখার সময় সবসময় নিজের চোখের পাতা বন্ধ করে রাখতে হবে। চোখ কিন্তু ভুল করেও তুই খুলতে পারবি না। আমি জানি আমার জীবনে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ আছে, আর কোনো গুরুর কাছে যদি কিছু শেখার সুযোগ পাই আমি তা কখনো ছাড়ি না। আমি তার কথা মতো নিজের মনের মধ্যে মা মনসার ছবি নির্মাণ করলাম ধ্যানস্থ অবস্থায়, আর চোখ বন্ধ করে গুরুদেবের বলা মন্ত্র মন দিয়ে শুনতে লাগলাম। অদ্ভুতভাবে জানি না কেন খুব তাড়াতাড়ি সেই মন্ত্র আমি আয়ত্ত করে ফেলতে পারবো মনে হলো। আমি চোখ বন্ধ অবস্থায় সমস্ত মন্ত্র শিক্ষা সম্পূর্ণ করলাম। তারপর জানি না আমি যেন গুরুদেবের হাতের স্পর্শ পেলাম মাথায়, আর সাথে সাথেই যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে তলিয়ে গেলাম। আমি নিজেই বুঝতে পারলাম না যে কি হলো, কিন্তু অনুভব করলাম শুধু। আমার যখন ঘুম ভাঙল আমি তখন শ্মশানে সেই গাছতলায় শুয়ে, চারপাশে পাখিদের কলরব আর মৃদু বাতাস বইছে। কিন্তু আমি অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম, কই, কোথাও নেই তো গুরুদেব, কোথাও তার চিহ্ন অবধি নেই। তিনি মানুষটা যেন হঠাৎ উবে গেছেন। আমি বুঝলাম তিনি সত্যিই বলেছিলেন যে তিনি শুধু এই রাতটুকুর জন্য অপেক্ষা করছিলেন। আমার শিক্ষা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই উনি চলে যান, আর অদ্ভুতভাবে কোথায় হাঁড়ি কোথায় ছাই যেখানে আমি রান্না করেছিলাম। আমি এবার আর বসলাম না মন্দিরে, মাকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম গ্রামের পথে। পথে কিছু লোকজনকে জিজ্ঞাসা করে কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে সবুজের সমারোহর মধ্যে দিয়ে আমি পৌঁছে গেলাম সেই গ্রামে। একেই ভোর শেষে সবে সূর্যের আলো ফুটেছে, তার মধ্যে দলে দলে মানুষ চলেছে কাঁধে গামছা জড়িয়ে আর এক পুঁটলি নিয়ে মাঠের পথে। এত সুন্দর মৃদু মিষ্টি বাতাস বইছে, আর আমি সবুজে ঘেরা প্রান্তরের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তোমাদের বললাম না, গ্রাম বলতে সত্যি এ অজপাড়াগা।
শহরের ছোঁয়া সেখানে পড়েনি। আর যে খেটে খাওয়া মানুষগুলোর কথা বলছি, তারা কিন্তু সারাদিন মাঠে ফসল ফলিয়ে চলে সামান্য কিছু টাকার জন্য। আর খাবার কি জানো? সেই পুঁটলিগুলো খুললে হয়তো পাবে পান্তা ভাত, কিছু নুন আর লঙ্কা। সেই খাবার তাদের সারা দিন দেহে শক্তি দিয়ে চলেছে। আমরা শহরে থাকা মানুষ শুধু তাদের কষ্টে পাশে থাকার কথা বলি, সত্যি কি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি? তাও সব ছাড়ো, এবার ধীরে ধীরে চলতে চলতে গ্রামের ভিতরের পথে প্রবেশ করলাম। রাস্তায় আশেপাশে ছোট বড় মাটির কুড়ে ঘর। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। বেলাও হচ্ছে বেশ, তাই সূর্যের তেজও বাড়ছে। গ্রামটা সেদিন বেশ বেশি ছিল, তাই গ্রামের দুপাশে ফাঁকা জমি ধরে চলছি আর দু একটা ঘর চোখে পড়ছে। হঠাৎ দূর থেকে একটা প্রকাণ্ড বড় এক বট গাছ চোখে পড়ল। এমনি গরম, তার উপর ক্লান্ত। আর দেরি করলাম না, পা চালিয়ে এগিয়ে গেলাম সেই দিকে। বড় বট গাছের ছায়ায় বসার আরাম, হে কিশোরী! গ্রামের মানুষ এই সমস্ত সম্পদ খুব সযত্নে সাজিয়ে রেখেছেন। শহরে থাকা মানুষ তারা এই আনন্দ বুঝবে না। গরমে পথ চলার মধ্যে বিশ্রামের জন্য উত্তম জায়গা আর নেই। কিন্তু কাছে এসে এ কি দেখছি আমি! একটা লোক গাছের ছায়ায় বসে আছে, কিন্তু তাকে ঘিরে বিরাজ করছে যেন অদ্ভুত এক কালো বলয় বা মেঘের মতো কিছু। আর আমি জানি তা একদম শুভ সংকেত নয়, কারণ মধুসুন্দরী দেবীর কৃপায় আমি যে ক্ষমতা পেয়েছি, তার জন্য আমি আসন্ন বিপদ আগে থেকেই বুঝতে পারি। আর এই মানুষটিকে দেখে আরও বুঝতে পারলাম এর সমূহ বিপদ, এমনকি তার পরিবারেরও বিপদ। আরও ভালো করে লক্ষ্য করে দেখতে পেলাম তার শরীরের কোনো অধিক পোশাক নেই, শুধু পরনে সাদা ধুতি। আর শরীর স্বাস্থ্য দেখে সম্ভ্রান্ত পরিবারের মানুষ মনে হলো, কিন্তু দীর্ঘদিনের অনিয়মে শরীর ভেঙে পড়েছে। আর চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা জলও গড়িয়ে পড়তে দেখলাম যেন। বয়স আন্দাজ 50-এর কাছাকাছি হবেই। আমি সামনে গিয়ে প্রশ্ন করলাম তাকে, কে আপনি, আর কেনই বা এই স্থানে বসে কাঁদছেন? কারণ সামনে গিয়ে সোজাসুজি তো বলতে পারি না আপনার সমূহ বিপদ, তাহলে লোকে আমাকে পাগল ভাববে। মানুষটি চোখ তুলে আমায় দেখে বললেন, আমি ঘনশ্যাম সামন্ত। বাবা, আপনি কি ব্রাহ্মণ? আমি বুঝলাম আমার পোশাক দেখে সে বুঝতে পেরেছে। আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তারানাথ, মায়ের একনিষ্ঠ ভক্ত, যে পথে পথে ঘুরে বেড়ায়। আর আপনি কিছু মনে না করলে একটি কথা বলি। আপনার সামনে কিন্তু সমূহ বিপদ, আমি তা নিজের দিব্য শক্তি দিয়ে দেখতে পাচ্ছি। আমার কথা শুনে তার মুখ হতবাক, কিন্তু সেই রকম কেঁদেই সে বলল, আর বিপদ? সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আপনি আপনি নিশ্চিত কোনো বড় সাধক হবেন বাবা। আমায় আর আমার পরিবারকে এই অভিশাপ থেকে মুক্তি দিন, আমি যে আর পারছি না। আমি বললাম, তা আপনি কাঁদছেন কেন? আর পুরোটা খুলে বলুন আমায়। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে। সে বলল, ঠাকুর মশাই, কি আর বলি আপনাকে, যে মানুষ 5-5টি নিজের পরিবারের মৃত্যু নিজের চোখের সামনে দেখেছে, সে আর কি করবে? ভয়ানক কোন অভিশাপ গ্রাস করেছে আমার পুরো পরিবারকে। এত বড় 7 জনের পরিবারের এখন আমি আর আমার ছোট ছেলেটা শুধুমাত্র বেঁচে আছি। সব শেষ হয়ে গেল, আমাদের আর কিচ্ছু নেই ঠাকুর মশাই। এই কিছুদিনের মধ্যে হয়তো আমার বাকি 2 জনও আর বাঁচব না। সেই অভিশাপ কাউকে ছাড়ে না। আমি মরলে মরি, কিন্তু আমার ছেলেটা কি দোষ করলো? ও তো ওইটুকু ছেলে মানুষ। কে যে আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করবে ভগবান জানেন। আর যদি আমি লোভ না করতাম,
এসব কিছুই হতো না। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি এবার বললাম, আমি সমস্ত কিছু জানতে চাই, খুলে বলুন। তিনি বললেন, আমি অনেকক্ষণ হলো বাড়িতে আমার ছোট ছেলেটাকে রেখে এসেছি, তাই আমার খুব চিন্তা হচ্ছে ঠাকুরমশাই। আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন, সেখানেই না হয় সব কথা খুলে বলবো আমি, আর সেখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। আমি বুঝলাম পরিবার হারানো বাবা তো ছেলের জন্য দুশ্চিন্তা হচ্ছে। আমি বললাম, ঠিক আছে চলুন। বেশি হবে না, মিনিট খানেক পর যেখানে উপস্থিত হলাম এ বাড়ি যে সে বাড়ি না, দোতলা বড় ধরনের পেল্লাই ধরনের এক বাড়ি। বাড়িটি এতটা জায়গা নিয়ে যাওয়া বিশাল, কিন্তু তার পেছনের জমিও কম হবে না। তার বাড়ির সামনে উঠোন এত বড় যে মনে হলো দৌড়ে পেরোনোর মতো। তার মাঝে এক বড় তুলসী দালান। বড় সদর দরজা খুলে যখন প্রবেশ করছি, তিনি বললেন, এই দরজায় এই কদিন আগেও দারোয়ান বসতো বাড়িতে। এখন এই পরিস্থিতিতে এমন অবস্থা হয়েছে যে কি বলবো। তাই সর্বসাকুল্যে ওই একজন বিশ্বস্ত চাকর আছে যে বহু বছর থেকে এই বাড়িতে আছে। আমার পরিবারের এর দুর্দিনেও সে আমাদের ছেড়ে যায়নি। আমরা প্রবেশ করলাম বসার ঘরে। বেশ বড় ঘর, কিন্তু বহুদিন অগোছালো পড়ে থাকলে যা হয়। আপনি বসুন ঠাকুর মশাই, আমি একটু আপনার জন্য চা বলে আসি, আর ছেলে কি করছে একবার দেখে আসি। আমি তখন মনে মনে ভাবছি, এত বড় গ্রামের এটাই অনেক বড় বাড়ি, তাই তারা এই গ্রামের বড় লোক ও সম্মানীয় পরিবার হবেন। কিন্তু তাদের এই দুর্দশার কারণ কি? এর কিছুক্ষণের মধ্যেই এক চাকর দেখি চা দিয়ে গেল, সাথে কিছু মিষ্টি। সাথে সাথেই ঘরে প্রবেশ করলেন ঘনশ্যামবাবু, আর সাথে বছর 10 কি 12 এক ছেলে। তিনি বসে পড়লেন আর বললেন, ঠাকুরমশাই, এই আমার ছোট ছেলে, সবসময় এরই ভয় আমি আতঙ্কে থাকি। আমি বললাম, এবারে আপনি শুরু করুন। ঘনশ্যামবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, আমার এই অবস্থা এখন যা দেখছেন, 1 বছর আগেও আমি আমাদের পরিবারের 7 জনকে নিয়ে বেশ ছিলাম, বুঝলেন। আমাদের বংশ এই গ্রামে 3 পুরুষ ধরে বসবাস করছে। এই গ্রামের জমিদার ছিল আমাদের পরিবার এককালে, কিন্তু এই বাবার সময় জমিদারিটা উঠে যায়। কিন্তু গ্রামের বেশিরভাগ জমির মালিকানা আমাদের আছে। চাষিরা প্রতি বছর সোনার ধান ফলায়, আর সেই দিয়েই আমাদের বেশ চলে যায়। কোনো কিছুরই অভাব ছিল না, বুঝলেন। পরিবারের সকল সদস্য সবাই আমরা মিলেমিশে কাজ করতাম, থাকতাম। কিন্তু প্রায় মাস 8 আগেকার কথা, আমার গিন্নি তখন পরিবারের হাল ধরে রেখেছিলেন। উমা মানে আমার স্ত্রী ছিল 3 সন্তানের জননী। সব কিছু ভালো হলেও তার দামি দামি রত্নহার আর সোনার গহনার প্রতি একটা মারাত্মক রকমের আসক্তি ছিল। টাকার অভাব আমাদের ছিল না, আমিও তাই গিন্নির শখ পূরণ করার চেষ্টা করতাম। আমাদের বাগান কত বড় আপনি তা আসার সময় নিশ্চয়ই দেখেছেন। সেই বাগানের মধ্যে নাকি এক কাটা বড় গাছের গুঁড়ির মধ্যে আশ্রয় নিয়েছিল নাকি 2টি বড় ধরনের বিষাক্ত বাস্তু সাপ। তারা যে কোথা থেকে এসেছিল আমরা কেউ জানি না। তারা নিজেদের মতোই থাকতো, কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক তাদের দেখা মিলত। আমি আর আমার বড় 2 ছেলে মাঠেরও সমস্ত কাজ ভাগ করে দেখতাম, তাই ব্যস্ততায় ওইসব নজর দেওয়ার সময় ছিল না। গিন্নি মাঝে মাঝে বলতো আমায় তাদের কথা, কিন্তু আমি ভ্রুক্ষেপ করিনি। কিন্তু ঠাকুরমশাই, গিন্নির মৃত্যুর আগের কথা মতো আমি জানতে পারি যে সাপ 2টি আমাদের বাগানে আশ্রয় নিয়েছিল তারা সাধারণ সাপ ছিল না। হয়তো তাদের মধ্যে কিছু দৈব শক্তি ছিল, কারণ গিন্নি নাকি রাতের অন্ধকারে সেই জায়গায় যেখানে ওরা থাকতো সেখান দিয়ে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে দেখেছিল। আর একবার নয়, গিন্নি বহুবার তাদের ওই আলো নাকি রাতের বেলা দেখেছিল। সে কাউকে কিছু বলেনি।
সে হয়তো বুঝতে পেরেছিল যে বাস্তু সাপ আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা সাধারণ নয়, তাদের মাথায় হয়তো নাগমণি আছে, আর তারা হলো নাগনাগিনী যারা এখানে এসে বসবাস করছে। তারা কিন্তু কোনোদিন এই পরিবারের কারোর কোনো ক্ষতি করেনি, তারা নিজেদের মতোই থাকতো। কিন্তু অভাবহীন মানুষের যে লোভ তার আর শেষ নেই। আমার গিন্নি সেই লোভের ফাঁদে পড়ে। সে আমায় তখন মাঝে মাঝেই বলতো যে এই জানো তো, আমাদের কাছে এমন রত্ন আসতে চলেছে তা হয়তো কারোর কাছে নেই, যা অমূল্য। ওর এই কথায় আমি বিশেষ কান দিইনি। সে এমন রত্নপাথর কিনতেই থাকতো মাঝে মাঝে। কিন্তু এখন মনে হয় কেন গিন্নিকে আমি সেদিন বাধা দিইনি ঠাকুরমশাই, খুব অনুশোচনা হয়। কেন তার কথা শুনিনি? সেদিন যদি আমি তাকে বাধা দিতাম তাহলে আমার পরিবারের এই দুর্দিন আসতো না। এতটা বলে তিনি একটু দীর্ঘশ্বাস ফেললেন। আমি বললাম, তারপর বলুন। তিনি বলে চললেন, আমার গিন্নি নাকি গ্রামের এক কাপালিকার পরামর্শ মেনে সেই নাগমণি উদ্ধারের জন্য সেই গাছের গুড়ি জ্বালিয়ে ফেলে, তাতে আগুন লাগিয়ে দেয়, তাদের পুড়িয়ে মারার চেষ্টা করে। আর সেই নাগনাগিনীর মৃত্যুর পর সেই মণি নাকি সে পাবে বলে আশাও করেছিল। আমি কিন্তু এর কিছুই জানতাম না ঠাকুরমশাই, সত্যি বলছি। কিন্তু পরের দিন সেই স্থান থেকে উদ্ধার হয় একটা বড় সাপের দেহ, আর তার সাথে 3টে ছোট ছোট বাচ্চা। আর কোনো মণি কিন্তু সেখানে পাওয়া যায়নি, কিন্তু তাদের ঝলসানো দেহ শুধু সে উদ্ধার করে। সেই বাসার মধ্যে শুধু সেই নাগিনী আর তার বাচ্চাটা ছিল, যারা শুধু লোভের বশবর্তী হয়ে প্রাণ হারায়। আর তারপর থেকেই শুরু হয় এই বাড়ির মধ্যে অদ্ভুত কিছু অস্বাভাবিক ঘটনা। আর প্রথম প্রাণ হারায় আমার বড় ছেলের বউ। বেশি দিন হয়নি তাদের বিয়ের। নীরা মানে আমার বড় ছেলের বউ, হ্যাঁ, সকালে ফুল তুলতে যেত বাগানে, কিন্তু অদ্ভুতভাবে একদিন তার পায়ে সাপে কাটা দাগ আমরা আবিষ্কার করি। কিন্তু তার শরীর বিষের সাথে সাথেও পুড়ে গেছিল মনে হলো। তারপর থেকেই সব শুরু। বাড়িতে শোকের ছায়া নেমে এলো। একের পর এক মৃত্যু আমার চোখের সামনে আমি ঘটতে দেখেছি। পরপর বড় বউ, বড় ছেলে, ছোট ছেলে, আমার মা, সব শেষ। এবং গিন্নির নিচেও সবাই একইভাবে মারা যায়। এ বাড়ি সুখের মহল থেকে শ্মশানে পরিণত হয়। গ্রামের সবার ধারণা আমাদের উপর কোনো বড় অভিশাপ লেগেছে। তারা তো আর জানে না সত্যিটা কি। তাই আমি শুধু জানি সেই নাগরাজ তার পরিবারের মৃত্যুর বদলা স্বরূপ এই বংশের ধ্বংস এনেছে। আর সে এই বংশের শেষ বাতিটুকুও রাখবে না, সবাইকে সে একে একে শেষ করে দেবে। আমার গিন্নির লোভের মাসুল পুরো পরিবারকে ছারখার করে দিল। আর এইমাত্র আমরা দুটি প্রাণী বেঁচে আছি। কিন্তু আর কদিন বলুন তো, সেই নিষ্ঠুর অভিশাপ যে একদিন আমাদের শেষ করেই দেবে। আমি জানি যে আমি যা বলছি তা ভুল, কারণ দোষ আমার পরিবারের, কিন্তু তার জন্য আমার এই ছোট্ট ছেলে কি দোষ করলো বলুন তো? আমি মরি তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার ছেলেকে আপনি বাঁচান ঠাকুরমশাই। ও ছাড়া যে আমার কেউ নেই। ওকে বাঁচান ঠাকুরমশাই, ওকে বাঁচান। এই বলে ঘনশ্যামবাবু কান্নায় লুটিয়ে পড়েন। আমি বুঝলাম তিনি যা যা বলেছেন সবই সঠিক বলেছেন, আর সেই অভিশাপ লাগা স্বাভাবিক। সেই নাগদের ছোট ছোট বাচ্চারাও কি দোষ করেছিল? আমি এবার বললাম, শান্ত হন ঘনশ্যামবাবু, আমি সব বুঝতে পারছি, আর আমি আমার সমস্ত কিছু দিয়ে আপনাদের রক্ষা করার চেষ্টা করব। কারণ আমি জানি এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমার এখানে আগমন। ঘনশ্যামবাবু আমার পায়ে লুটিয়ে পড়লেন কাঁদতে কাঁদতে। আমি তাকে দুহাত দিয়ে তুলে বললাম, ঠিক আছে, উঠুন। মা সহায় হলে নিশ্চয়ই এই অভিশাপের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। ঘনশ্যামবাবু চোখের জল মুছে বললেন, চলুন ঠাকুর, আপনাকে ঘরটা দেখিয়ে দিই। বেলাও হয়ে গেছে। আপনার জন্য নিরামিষ খাবার রান্না করতে চাকরকে আগেই বলা হয়েছে। আপনি আসুন, স্নান ঘরে গিয়ে স্নান করে আসুন, আমি খাবারের বন্দোবস্ত করে রাখছি।
আমি বললাম, অত ব্যস্ত হবার কিছু নেই, আমি খেয়ে উঠে পুরো বাড়ি একবার ঘুরে দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই স্নান সেরে নি আমি, আর আমার জন্য বাড়ির একটা ঘর খুলে দেওয়া হয়। আমি জানি এখন এই বাড়ি ও বাড়িতে থাকা মানুষ বিপদগ্রস্ত হওয়ার কারণে আমার অবচেতন মনে সেই কথাই বারবার ধাক্কা দিচ্ছে। দুপুরে আমি, ঘনশ্যামবাবু ও তার পুত্র একসাথে খাওয়ার ঘরে খেতে বসলাম, আর চাকরটি বেশ ভালোভাবেই খাবার পরিবেশন করে দিল। আমার নিরামিষ আর আমিষ কোনো বাছ বিচার নেই, আমি সবই খাই, কিন্তু গৃহস্বামী আমার জন্য নিরামিষের ব্যবস্থা করেছেন। হয়তো ভেবেছিলেন আমি আমিষ খাদ্য খাই না। সব খাবার ভালোই হয়েছিল, সাদা ধবধবে সরু চালের ভাত, ঘন মুগের ডাল, সাথে 3 রকম ভাজা, শুক্তো আর শেষ পাতে মিষ্টি। সব রান্না খাসা হয়েছিল। আমি একটু ভালোভাবেই খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘনশ্যামবাবুকে বললাম, চলুন, খাওয়া একটু বেশি হয়ে গেছে, একটু হেঁটে আসা যাক আপনার সমস্ত বাগানটা আর বাড়িটা। তিনি আপত্তি জানালেন না। এত বড় বাড়ির সমস্ত ঘরই প্রায় ফাঁকা। অস্বাভাবিক কিছু দেখলাম না বা পেলাম না। এবার আমরা তেনার বাগানের উদ্দেশ্যে চললাম। বেশ ভালো বড় বাগান, সাধারণ ফুল গাছ ছাড়া মাঝে মাঝে বড় গাছ। এবার ঘনশ্যামবাবু আমায় আসন ঠাকুর বলে একটা পোড়া গাছের গুঁড়ির সামনে নিয়ে এলেন। তিনি ভেঙে পড়ে বললেন তার স্ত্রী উমা এইখানেই সেই পাপ কাজ করেছিল। আমার সেই জায়গাটা দেখে মনটা কেমন জানি ছ্যাঁত করে উঠল। মানুষ কেন এত লোভী হয়, যার জন্য তারা অপরের ক্ষতি করতে যায়? আমি খেয়াল করলাম পুরো বাগানে কোনো কিছু যেন আমাদের উপর তার নজর রাখছে। আমি বললাম, চলুন, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি কি হচ্ছে, কিন্তু তার প্রতিকার আমার জানা নেই, তাই অপেক্ষা করতে হবে। হঠাৎ করে আমরা যখন কথা বলছিলাম তখন পেছন থেকে এক ফ্যাস ফ্যাস করে অদ্ভুত এক শব্দ শুনতে পেলাম, আর পিছনে ফিরে তাকাতেই দেখি এক অদ্ভুত লম্বা, প্রায় 4-5 ফুট তো হবেই, বেশ বড় ধরনের একটি সাপ ঘনশ্যামবাবুকে লক্ষ্য করে ফনা তুলে এগিয়ে আসছে। আর আমি নিশ্চিত যে এই প্রাণীর এক দংশনে মৃত্যু নিশ্চিত। আমি বুঝলাম বিপদ উপস্থিত। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। আমি এবার আর সময় নষ্ট না করে মা মনসার জপ মন্ত্র মনে মনে পড়তে লাগলাম। হঠাৎ করে কেন জানি না সেই সাপ পিছু চলতে লাগলো, আর পিছনের এক ঝোপঝাড় পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ অভিশাপ। যতই হোক অবলা জীব তো, তার দোষ না থাকা সত্ত্বেও তাকে তার পরিবারের বদলা নেওয়ার জন্য এত হিংসা মনে এসেছে, আর এটাই স্বাভাবিক। ঘনশ্যামবাবু বললেন, ঠাকুর ঠাকুর আপনি না থাকলে হয়তো আমারও ভবলীলা এখানে সাঙ্গ হতো আজ। এইখানেই আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আমি বললাম, আমাদের আর বেশি বিলম্ব না করাই ভালো। আমি আপনাকে যা যা করতে বলবো আপনি তা অক্ষরে অক্ষরে পালন করলে তবেই এই অভিশাপ থেকে মুক্ত হবেন, আপনিও আপনার পরিবার। তিনি বললেন, আমার তো সবই চলে গেছে, এই সমস্ত সম্পদও চলে গেলেও যাক, তবু আমার ছেলেটা বাঁচলেই হলো। আমি বললাম, ঘরে চলুন, আর বাগানে দাঁড়িয়ে কথা না বলাই ভালো। সেদিন দুপুরে বাগান থেকে এসে ছোট একটা ঘুম দিয়েছিলাম। সেই ঘুমেই স্বপ্ন দেখি যে এক সুন্দর দেবী মূর্তি, যিনি বিরাজ করছেন শত শত সহস্র সর্প আসনে, পরনে অতীব অলঙ্কারে সজ্জিতা দেবী। যে দেবী মা আমায় স্বপ্নে দেখা দিয়েছেন তিনি নিশ্চিত দেবী মা মনসা হবেন, আর তার রূপে চারিদিকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। মা স্বপ্নে বললেন, তারানাথ,
আমি এই বাড়ির প্রতি অতীব রুষ্ট হয়ে এই অভিশাপ দিতে বাধ্য হয়েছি। এরা আমার সন্তানদের প্রাণে মেরেছে নির্মম ভাবে, আর আমার সন্তানদের আমি উদ্ধার করি। তাই এই পরিবারের সবার পতন নিশ্চিত। মায়ের শরীর দিয়ে যেন তেজ বেরিয়ে আসছে রাগে। আমি বললাম, মা মা তুই শান্ত হ। এই গৃহস্বামী বুঝতে পেরেছেন তাদের ভুল, আর তার পরিবারের সদস্যদের একে একে মৃত্যুর জন্য তারা অনেক শাস্তি পেয়েছে। মা তুই তো মা আমাদের দয়াময়ী মা। ভুল হয়েছে মানলাম, ঘনশ্যাম তার ভুল বুঝতে পেরেছে, তুই তাকে ক্ষমা করে দে মা। আর এই পরিবারের উপর থেকে সমস্ত অভিশাপ নিয়ে নে মা। তুই তো মা, এই ভক্তের করজোড়ে করা এই একটা অনুরোধ শোন মা, ক্ষমা করে দে ওদের। আমি যেন দেখলাম মায়ের সেই রুদ্ররূপ শান্ত হয়ে এলো। মা বললেন, আমি এবার ক্ষমা করলাম, কিন্তু অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তার না, তুই এই বাড়ির মধ্যে যে স্থানে ভুল হয়েছিল সেখানে সেই সন্তানদের জন্য এক শান্তির যজ্ঞ কর। তুই তাদের মুক্তি দে, আর গৃহস্বামীকে বলবি আবার এক মন্দির প্রতিষ্ঠা করতে সেই স্থানে। আমি সেই স্থানে দেবী রূপে নিজে পুজো গ্রহণ করব, আর পুরো গ্রামের মানুষ যেন এখানে নিত্য পুজো দেওয়ার সুযোগ পায়। তবেই এই পরিবারের সমস্ত পাপের মুক্তি ঘটবে, আর অভিশাপ মুক্ত হবে পরিবার। তারপরেই আমার ঘুম ভেঙে যায়। আমি মায়ের কথা মতো প্রথমে পুরো বাড়িটাকে বেঁধে ফেলি মন্ত্রের মাধ্যমে, যেন রাতে কারো আর কোনো ক্ষতি না হয়। আমি ঘনশ্যামবাবুকে ডেকে এনে সমস্ত মায়ের ইচ্ছে জানাই। তিনি যেন আলোর মুখ দেখতে পান, আর আমায় বলেন, মা আমার বাড়িতে নিচে প্রতিষ্ঠা হতে চাইছেন, এ তো বহু সৌভাগ্যের কথা। আমি মায়ের সমস্ত ইচ্ছা পূরণ করব। আমি বললাম, তার আগে এক যজ্ঞের আয়োজন করুন। আমি যা যা বলে দেব সমস্ত কিছু কালকের মধ্যে আমায় এনে দিন। এই যজ্ঞ সম্পূর্ণ হলে তবেই আপনাদের উপর যে অভিশাপ আছে তা চিরতরে মুছে যাবে। আমি এবার যা যা লাগবে সমস্ত কিছু বলে দিলাম তাকে, আর সমস্ত কিছু নিয়ম মাফিক মেনে জোগাড় করতেও বললাম। পরের দিন তিনি সমস্ত কিছু নিয়ম মাফিক জোগাড় করে ফেলেন। আমি আর বিলম্ব না করে সমস্ত নিয়ম কানুন মেনে যজ্ঞের সব কাজ সম্পন্ন করি, যা যা আমি গুরুদেবের থেকে শিখেছিলাম। এবার আমি ঘনশ্যামবাবু ও তার ছেলেকে উপস্থিত রাখি ও আমার পিছনের অংশে তাদের বসতে বলি, আর এক গণ্ডি কেটে দিই, যাতে কোনোভাবেই তারা যজ্ঞ চলাকালীন কোনো বিপদের মুখে না পড়ে। সমস্ত জায়গায় গঙ্গা জল ছড়িয়ে আমি শুদ্ধ করে নিই। তারপর যজ্ঞের আগুন জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর সামান্য কিছু ঘি আমি দিয়ে চলেছি, আর মনে মনে পড়ে চলেছি মা মনসার জপ মন্ত্র। আমি কোনোভাবেই এই মন্ত্র বলা থামাইনি, কিন্তু আমি জানি মা যখন নিজে সহায় আছেন কোনো বিঘ্ন ঘটবে না, কারণ এটা শান্তিযজ্ঞ। আমি সমস্ত মন্ত্রপাঠ শেষ করে নিজে যজ্ঞে প্রথমে আহুতি দিই, আর তারপর ঘনশ্যামবাবু ও তার পুত্রকে তাদের পরিবারের পাপ স্বরূপ তাদের যজ্ঞে আহুতি দেওয়াই। তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলি আমি। সমস্ত যজ্ঞ যখন প্রায় সমাপ্ত হবে, সেই সময় কোথা থেকে যেন হঠাৎ উদ্ভব হয় সেই বড় সাপটা, যেটা আগের দিন আমাদেরকে আক্রমণ করেছিল। কিন্তু আমি জানি যে সে আর প্রতিহিংসার জন্য আসেনি, এসেছে তার নিজের পরিবারের শান্তির জন্য। সে এসে যজ্ঞকুণ্ডের পাশে রাখা দুধের বাটি থেকে কিছুটা দুধ খায়। সেই সাপটিকে দেখে ঘনশ্যামবাবু ও তার ছেলে ভয়ে কাতর। আমি তাদের বলি, ভয় পাবেন না, এ আপনার ক্ষতি করতে আসেনি। আজ এসেছে সে নিশ্চিত নিজের পরিবারের আত্মার শান্তি কামনা করতে। কিন্তু আমি ভেবেছিলাম সব কিছু এই রকমই শেষ হবে,
তুমিও তাই ভাবছো, তাই তো হে বিভূতি? হ্যাঁ। তারানাথ আমার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন। এই বলে তিনি হাতে আর একখানা পাসেংশ সিগারেট তুলে নিলেন, আর তাতে আগুন ধরিয়ে একটা ধোঁয়ার রিং ছেড়ে বললেন, সব কিছু এত সহজ নয় গল্পের মতো। সেবার আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হই তা হয়তো কোনোদিন হয়নি, কারণ চোখের সামনে নিমেষে দেখলাম সেই ভয়ানক বিষাক্ত সাপ ঝাঁপ দিল অগ্নিকুণ্ডের ভিতরে। সেই দিন বুঝেছিলাম ভালোবাসা কি জিনিস। সে তার পরিবারের হারানোর দুঃখেই মৃত্যুলীলা চালায়। যখন সে জানে তার পরিবারের সবাই মুক্তি পাবে, তখন সে পরাজয় স্বীকার করে, কারণ তার বাঁচার রসদ ফুরিয়ে গেছে। সত্যি ভালোবাসা অদ্ভুত এক জিনিস নিজের প্রিয়জনদের প্রতি। আর আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেল, আর তার মধ্যে থেকে আমাদের সামনে বেরিয়ে এলো নীল ও হলুদ রঙের এক আলোর ছটা, যা চারিদিকে আলো ছড়িয়ে পড়তে লাগলো। আমরা সবাই দেখলাম এক সুন্দর পুরুষ ও মহিলা, তাদের দেহ থেকেই এই আলো বেরিয়ে আসছে। তাদের শরীরের উপর অংশ মানুষের মতো হলেও দেহের নিচের অংশ সাপের মতো। আর সব থেকে বড় আশ্চর্য হলো তাদের মাথায় বিরাজ করছে বড় ধরনের নাগমণি, যেখান দিয়ে এই আলো বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ছে সমস্ত জায়গায়। আমি তাদের এই রূপ দর্শন করে প্রণাম করলাম। তারাও আমাদের সামনে হাত জোড় করে বললেন, আমরা নাগরাজ ও নাগিনী বহুদিন ধরে এই রূপে ছিলাম। আমরা দুইজন ইচ্ছেধারী নাগ, আর আমার পরিবারকে আপনি আজ মুক্তি দিলেন, তার জন্য আপনাকে শত শত ধন্যবাদ। বলে আমার সামনেই তারা আলোর ছটা হয়ে চোখের নিমেষে আকাশের দিকে গমন করলেন। আমি আমার যজ্ঞ পুরোপুরি শেষ করলাম, আর ঘনশ্যামবাবুকে বললাম, এবার আপনি এই স্থানে মা মনসার এক মন্দির নির্মাণ করুন, প্রতিষ্ঠা করুন মায়ের মূর্তি। আপনার পরিবারের আর কোনো বিপদ নেই, সমস্ত বিপদ কেটে গেছে। আপনারা এইবার নতুনভাবে জীবনকে উপলব্ধি করুন, আর মায়ের নিত্য পুজো দিন। এই হয়তো মায়ের ইচ্ছা ছিল আপনার বাড়িতে প্রতিষ্ঠিত হয়ে পুজো পাওয়ার। নিজেকে ধন্য মনে করুন, মা আপনার সহায় হন। ঘনশ্যামবাবু আমার পায়ে পড়ে যায় আর আমায় বলে, আপনি না থাকলে হয়তো আজ এই অভিশাপ আমাদের শেষ করে দিত। আপনার জন্য এই অভিশাপ হয়ে ওঠে আশীর্বাদ। ঠাকুরমশাই, আপনি আমার বাড়িতে থাকুন, আর নিজের থেকে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা দেখুন, পুজোর ভার নিন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না ঠাকুরমশাই। আমি একটু হেসে বললাম, তা হয় না, আমি মায়ের ভক্ত মাত্র। মা যেদিকে দু চোখ নিয়ে যায় সেদিকেই যাব, আর আপনি মন্দির প্রতিষ্ঠা শুরু করুন। ঘনশ্যামবাবু আমার সামনে দুই হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। আমি সেখান থেকে বেরিয়ে আসি। সেই গ্রামে ছিলাম না আর, কিন্তু খবর পাই সেই বাড়িতে ঘনশ্যামবাবু নাকি বড় এক মনসা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন ও তাতে নিত্য পুজো করেন মায়ের। এইটুকু বলে তারানাথ হাতে থাকা সিগারেটের শেষ অংশটা ছাইদানি হিসেবে ব্যবহার করা নারকেলের মালাতে ফেলে দেন। কিশোরী নিজে থেকেই বলে উঠল, সত্যি লোভ মৃত্যুর কারণ। একবার না, বহুবার তার প্রমাণ হয়েছে। আচ্ছা ঠাকুরমশাই, আজ অনেক সময় হলো, এবার উঠতে হবে। এবার আমরা আসি। কই ওঠো হে বিভূতি, না হলে যে বউয়ের হাতের কানমলা খেতে হবে। তারানাথ দেখলাম কিশোরীর কথায় সামান্য হাসল। আমি ও কিশোরী তারানাথকে বিদায় জানিয়ে দুইজনে বেরিয়ে পড়লাম। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষ ও রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিকের জমজমাট দুটি গল্প, নবারুণের বিপদ ও নাগমণির অভিশাপ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী।
শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।